ভিডিও দেখাচ্ছি, তারপরে আপনি ইউটিউব ভিডিও দেখেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, ইউটিউব ভিডিও দেখেন, অথবা অন্য জায়গায় কোর্সে ভর্তি হন, অথবা অনলাইনে কোর্স। আচ্ছা আর সুজিত ভাই আমার কথা কিন্তু কিছু মনে করবেন না না। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখছি সার্চ ইঞ্জিন ওয়ার্ক, কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে, এবং আপনার এই গুগল বট সম্পর্কে আমরা জানছি, কিভাবে গুগল বট কাজ করে, কিভাবে আমাদের তথ্যগুলো গুগল বট নিয়ে যায়, এটা শিখছি। এরপরে আসেন র্যাঙ্কিং ফ্যাক্টরি। আমরা যে আমাদের ওয়েবসাইট থেকে যে আমরা র্যাঙ্কিং এ একে নিয়ে আসবো, একদম ফার্স্ট পেজে নিয়ে আসবো। আমি গতকাল কোথায় ছিলাম, আচ্ছা দেখেন, এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা শো করতেছে, এই ওয়েবসাইটটা শো করতেছে হচ্ছে সহজ.com। আমি কি লিখছিলাম গত ক্লাসে, লিখছিলাম বগুড়া টু ঢাকা লিখছিলাম। তো এটাতে আসার পরে আমি দেখেন যে এখানে এই সহজ.com প্রথম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা দেখাচ্ছে। তো এই ওয়েবসাইটটা কিভাবে একে আসলো, হ্যাঁ এই ওয়েবসাইটে ফার্স্টে আসলো, সেইটা আমরা শিখবো যে কিভাবে একটা ওয়েবসাইট থেকে র্যাঙ্কিং করানো যায়, গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসানো যায়, সেই সম্পর্কে আগে আমরা জানবো। তো এটা আমরা র্যাঙ্কিং ফ্যাক্টরিতে শিখবো যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে ফার্স্ট র্যাঙ্কিং এ নিয়ে আসবো বা নিয়ে আসতে পারি, একটা প্রসেস। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটকে আমরা যদি আমাদের পার্সোনাল কোনো ওয়েবসাইট তৈরি করি, বা আমরা যদি আমরা ক্লায়েন্টের কাজ করি, সেই ক্ষেত্রে আমরা সেই ওয়েবসাইট থেকে যদি আমরা গুগলের র্যাঙ্কিং এ ফার্স্ট পেজে নিয়ে আসতে চাই, ফার্স্ট পেজ এবং ফার্স্ট র্যাঙ্কিং 1 বা 2 বা 3, এই 1 থেকে 3 এর মধ্যে যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে। তো আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টরিতে আমরা সেই বিষয়গুলো আমরা শিখবো, যে আমরা কিভাবে একটা ওয়েবসাইটকে আমরা গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবো। তো তার জন্য আমাদের করতে হবে কি, কন্টেন্ট কোয়ালিটি। প্রথম অপশনটা আছে কি, কন্টেন্ট কোয়ালিটি। আমাদের ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য, এরকম গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য এরকম, এটা হলো গুগলের ফার্স্ট পেজ, আর এই ওয়েবসাইটটা হলো র্যাঙ্কিং 1। তো আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি আমরা এই র্যাঙ্কিং 1 এ নিয়ে আসতে চাই, বা 1 2 3 এরকম এই প্রথম 3 এর মধ্যে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে হলো কন্টেন্টের কোয়ালিটি মেনটেন করতে হবে। এখন কন্টেন্ট কোয়ালিটিটা কি, কন্টেন্ট কোয়ালিটিটা হচ্ছে হলো আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন, আপনার যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট আছে, সে প্রোডাক্ট একটা বা দুইটা বা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন। তো এখন এই প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতেছেন, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টটা কি করতে হবে আপনাকে, সেই প্রোডাক্টের একটা কন্টেন্ট তৈরি করতে হবে। এই কন্টেন্টটা গুণগত মান, মানে সবকিছু A to Z, আপনি কন্টেন্টের যে ইয়েটা লিখবেন, আপনি আর্টিকেল লিখবেন, কন্টেন্টের পিকচার থাকবে, কন্টেন্টের হেডিং থাকবে, টাইটেল থাকবে, বিভিন্ন কিছু দিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে হবে। আচ্ছা কন্টেন্টটা আমি কোনটাতে দেখাই, আচ্ছা এটাই দেখাই। এই যে দেখেন, এই ওয়েবসাইটে সহজ.com এর এই পেজের কন্টেন্টটা দেখেন, এই পেজের কন্টেন্টটা হচ্ছে হলো এই যে এইটা দেখেন, এই পেজের কন্টেন্টটা হচ্ছে হলো এইটা। এখানে কি বাসের টিকিট, এটা তাদের মূল কন্টেন্টটা হচ্ছে হলো বাসের টিকিট বিক্রি করবে, এখানে তারা এই পেজে বাসের টিকিট বিক্রি করবে, এটা হলো তাদের মূল কন্টেন্ট। এই কন্টেন্টটা এনারা কত সুন্দর করে সাজাইছে দেখেন। এই কন্টেন্টটা সাজানোর প্রথমে তারা কি করছে, একটা ফর্ম নিছে, এখানে ফর্ম সেট করছে, এরপরে আপনার ডেট আপনার সেট করছে, তারপরে রিটার্ন ডেট সেট করছেন, এরপর এখানে বাটন সেট করছেন, আর এদিকে আবার একটা কি লাগছে টাইটেল, এখানে হেডিং ট্যাগ নিছে, হেডিং ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ নিছেন। তো হেডিং ট্যাগ প্যারাগ্রাফ এটা কি বুঝছেন, হেডিং ট্যাগ কি প্যারাগ্রাফ কি, আমরা ওয়ার্ডপেজ যখন করছি, আমরা ওয়ার্ডপেজ যখন আমাদের ওয়েবসাইট তৈরি করছি, টেক্সট নেওয়ার পরে দেখছেন H2 H1, তারপরে নিচে আছে পি তে প্যারাগ্রাফ, এটা কি সবাই দেখছেন, খেয়াল করছেন? ভাই H2 H1 করছিলাম, কিন্তু পির কাজটা আমরা করি নাই। ওই পি কাজটা হচ্ছে প্যারাগ্রাফ, হ্যাঁ এই যে অনেকগুলো লেখা, ঠিক আছে, যখন অনেকগুলো লেখা থাকবে আপনার, তখন আপনি পি সিলেক্ট করবেন, বুঝছেন, এটাকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ।
এখানে যেমন অনেকগুলো লেখা আছে না, এই লেখাগুলো কি পি ট্যাগের মধ্যে দেওয়া আছে, পি ট্যাগ ইউজ করা হয়েছে, ওটাকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। ওখানে H1 H2 যেটা ইউজ করছেন ওখানে দেখবেন পি ট্যাগ আছে, পি লেখা আছে, ওটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো এই প্যারাগ্রাফ এখানে কি করছে, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এটা লিখছে। তো এটা এই ওয়েবসাইটটা যখন তৈরি করছে তারা প্রথম কাজ কি করছে, একটা কন্টেন্ট তৈরি করছে, একটা কন্টেন্ট করছে যে তাদের কন্টেন্টটা হচ্ছে হলো বাসে টিকিটের সার্ভিস দেবে, এবং এই টিকিটের সার্ভিসের উপর ডিপেন্ড করে তারা কি করছে, একটা ওয়েবসাইট তৈরি করছে, তৈরি করে এই ওয়েবসাইটের পেজ, এখানে এটা সাব পেজ, এটা কিন্তু সাব পেজ, এটা মেন পেজ না, মেন ডোমেন না, এটাকে বলা হচ্ছে সাব পেজ, সাব পেজ। এই যে দেখেন, এই যে মেন পেজ হচ্ছে হলো ডোমেন, এই যে এটা সহজ.com, সহজ.com এর পরে লেখা স্ল্যাশ বাস হাইপেন টিকিটস, এটা হচ্ছে সাব পেজ। তো এটা একটা সাব পেজের কন্টেন্ট তৈরি করছে এনারা। সাব পেজের কন্টেন্টটা কি হচ্ছে, এটা বাসের টিকিট বিক্রি করবে এনারা। তো এখানে প্রথমত এনারা কন্টেন্ট তৈরি করছে, কন্টেন্টটা কি, তাদের কন্টেন্টটা হচ্ছে হলো বাসের টিকিট। হ্যাঁ বলেন। এই ফর্মগুলা কি নেওয়ার জন্য আবার কোনো প্লাগইন ব্যবহার করছে নাকি? এই যে ফর্ম দেখতেছে একটা। ও আচ্ছা আচ্ছা, এখানে ফর্ম, আচ্ছা ফর্ম আপনারা ওখানে ফর্ম লিখে সার্চ করবেন তাহলে বুঝতে পারবেন, দেখাই দিচ্ছি। আচ্ছা দেখাই দিলাম, ওয়েট। ওখানে ফর্ম লিখে সার্চ করলে ফর্ম পাবেন ওখানে। ফর্ম অবশ্য আমি দেখাই দিই না, আমার মনে ছিল না, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো প্রথমত এই ওয়েবসাইটটা তৈরি করে কন্টেন্ট নিয়েছে, কন্টেন্ট নিয়ে প্রথমত কন্টেন্ট সেট করছে, কন্টেন্ট সেট করে তারপরে আর কি নেক্সট প্রসেসে গেছে। তো এখন আপনারা কি বুঝতে পারছেন কন্টেন্টটা কি? একটা কথা, আলামিন ভাই শুনতে পাচ্ছেন? আলামিন ভাই আছেন? আচ্ছা, কন্টেন্টটা কি এটা কি বুঝতে পারছেন সবাই? ভাই আমি ক্লিয়ার হই নাই। আরেকটু সংক্ষেপে বলে দেন। আচ্ছা, সংক্ষেপে বলতেছি। কন্টেন্টটা হচ্ছে হলো আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন, হ্যাঁ আপনার যে বিষয়টা নিয়ে কাজ হবে। সাপোজ আপনি টি শার্ট নিয়ে কাজ করবেন। আচ্ছা, আমি টি শার্ট লিখে সার্চ করি তাহলে বুঝবেন। টি শার্ট লিখে আমি সার্চ করলাম। এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে দেখেন, myntra.com, এটা হচ্ছে হলো একটা আপনার ই কমার্স ভিত্তিক একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটার এখানে কি, এখানে সাব পেজ আছে, আমি কোন টি শার্টে, এই যে myntra.com টি শার্ট, এই টি শার্ট এটা হলো সাব পেজ। তো এই পেজটা দেখেন টি শার্ট দিয়ে সবকিছু ভরা, শুধু টি শার্ট আর টি শার্ট। তো এই পেজের কন্টেন্টটা কি, এই পেজের কাজ কি, এই পেজে আমরা কি পাবো সেটা বলেন। নাজমুল ভাই বলেন, এই পেজে আমরা কি পাচ্ছি? এই পেজে প্রোডাক্টের ছবি দেখতে পাচ্ছি, তারপরে আচ্ছা, মূল্য দেখতে পাচ্ছি। আচ্ছা, ছবি দেখতে পাচ্ছেন। তো এখানে কি প্রোডাক্ট আছে? শুধুমাত্র টি শার্ট প্রোডাক্ট, তাই না? হ্যাঁ, এখানে দেখেন এই আপনার ছেলে মেয়ে দুই ধরনের টি শার্টের উপরে এই ওয়েবসাইটটা, এই পেজটা, সরি এই ওয়েবসাইটটা না, এই পেজটাই যেখানে দেখেন টি শার্ট, এই পেজটা হচ্ছে হলো এই পেজটা হচ্ছে হলো টি শার্টের উপর। তাহলে আমরা এক কথায় বলতে পারি কি, এই পেজটা টি শার্ট নিয়ে তৈরি করা না? জি ভাই। তাহলে এটার কন্টেন্ট কি, এই পেজের কন্টেন্ট কি? এই পেজের কন্টেন্ট হচ্ছে টি শার্ট, তাই না? এই পেজে যেহেতু টি শার্ট আছে, তাহলে এই পেজে আমরা কি পাবো? টি শার্ট। তাহলে এই পেজের কন্টেন্ট কি হচ্ছে? এই পেজের কন্টেন্ট হচ্ছে হলো টি শার্ট কন্টেন্ট। মানে কন্টেন্ট বলতে কি ভাই কোন একটা নতুন কিছু ধারণা বোঝায়? ধারণা বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন, হ্যাঁ সেই প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি যে ইয়েটা করবেন, আপনার ওয়েবসাইট তৈরি করবেন বা ওয়েবসাইটের পেজ তৈরি করবেন, এটা কন্টেন্টের উপর ভিত্তি করে তো আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন। কন্টেন্ট বলতে আপনি কি বিষয় নিয়ে কাজ করবেন। তো এখানে এই পেজটা, কন্টেন্ট এইগুলা। হ্যাঁ তাহলে আর্টিকেল কোনগুলো বলে? আর্টিকেল কোনগুলা? হ্যাঁ, আচ্ছা, আর্টিকেলটা আপনাকে আমি পরে বোঝাচ্ছি। আর্টিকেল কোনগুলা, কোন একটা নির্দিষ্ট কিছুর উপরে লেখে, যখন লেখালেখি হয়, ঠিক আছে? হ্যাঁ, ধরুন আপনি একজন বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ নাজমুল ভাই, আপনি বিখ্যাত ব্যক্তি, যেমন আপনার ছবিটা নেতা সুভাষজির মতো দেখা যাচ্ছে। এখন আপনাকে নিয়ে যদি আমি কিছু লিখি, এটা হবে আর্টিকেল।
আপনাকে নিয়ে আমি বিজনেস করবো না, আপনাকে আমি বিক্রি করবো না, আপনাকে নিয়ে আমি লিখতেছি। হ্যাঁ, আপনাকে নিয়ে আমি লেখালেখি করবো, এটা হবে আর্টিকেল। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা কন্টেন্ট, এই পেজের কন্টেন্ট কি? এই পেজের কন্টেন্ট হচ্ছে টি শার্ট। টি শার্ট নিয়ে এই পেজটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা এটা বুঝলাম যে কোন একটা, আমি যে প্রথমে বলছিলাম, কোন একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে যখন আমরা কাজ করব, প্রথমত সেই প্রোডাক্টের একটা কন্টেন্ট তৈরি করতে হবে। এই প্রোডাক্টটা কি হতে পারে, সেই প্রোডাক্টটা আমরা সেই প্রোডাক্টের কালার, আপনার কালার ডিপেন্ড করবে, মানে সবকিছু A to Z প্রোডাক্টের ডিটেলস নিয়ে প্রথমত কাজ করতে হবে আমাদের। তো সেটা হচ্ছে কন্টেন্টের মধ্যে পড়ে, কন্টেন্টের কোয়ালিটি। তো র্যাঙ্কিং আসার জন্য আমাকে প্রথমত একটা কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্টের কোয়ালিটি সম্পূর্ণ একটা কন্টেন্ট তৈরি করতে হবে। তো এখন যে কন্টেন্টটা কি, আমরা এই টি শার্ট, এই সাপোজ এটা আমাদের কন্টেন্ট টি শার্ট, এই যে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। হ্যাঁ, এই টি শার্ট হচ্ছে আমাদের কন্টেন্ট। এখন এটার উপরে আমাদের কি করতে হবে, কোয়ালিটি সম্পূর্ণ এটার উপরে আমাদের লিখতে হবে, এটার ডিটেলস, এই টি শার্ট সম্পর্কে আমাদের লিখতে হবে, ডিটেলস দিতে হবে আমাদের। তা আমি যদি এটাতে যদি সঠিকভাবে মানুষের কাছে মানে ফুটে তুলতে না পারি, এটার সুবিধা অসুবিধা যদি আমি মানুষের কাছে তুলে ধরতে না পারি, তাহলে কি মানুষ এটা আমার কাছ থেকে কিনবে? এই টি শার্টটা কি কিনবে? না ভাই কিনবো না। তাহলে আমাকে কি করতে হবে, আমার এই প্রোডাক্টের ডিটেলস সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে, মানে কোয়ালিটিটা আমার মেনটেন করতে হবে। দেখেন আমি খুব সুন্দর এখানে কি করছি, খুব সুন্দরভাবে একটা কয়েকটা ইমেজ নিচ্ছে, খুব সুন্দর, একদম বোঝা যাচ্ছে এই টি শার্টটা কেমন হবে, সেটার ইমেজ নেওয়া হয়েছে। তারপরে এখানে বলে দেওয়া হয়েছে যে ডেলিভারি অপশন, ডেলিভারি কিভাবে আসবে, এই প্রোডাক্টের আপনার 100% অরিজিনাল প্রোডাক্ট এখানে লিখে দিছে। এই প্রোডাক্টের সমস্ত ডিটেইলস এখানে খুব সুন্দরভাবে লেখা, এই যে এগুলোতে সবকিছু সুন্দরভাবে লেখা, খুব সুন্দরভাবে লেখা আছে। তো এটা কি হচ্ছে, এই কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, এই কন্টেন্টের পুরো ডিটেইলস এখানে আমরা পাচ্ছি। তো আমি যদি বিজনেস করতে চাই, আমি যদি আমার বাইরের হয়ে কাজ করতে চাই, এরকম বাইরের যদি কোনো কাজ করে দিতে চাই, অথবা আমার কোনো প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম আমার খেয়াল রাখতে হবে কন্টেন্টের কোয়ালিটির উপরে। আমার যে কন্টেন্টটা হবে, যে বিষয়টা নিয়ে আমি কাজ করব, হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আমি কাজ করব, সেটার কোয়ালিটিটা আমাকে মেনটেন করতে হবে। ভালো মানের কোয়ালিটি সম্পন্ন আমাকে, আমার পিকচার হোক বা লেখা হোক, সেগুলো আমাকে লিখতে হবে, যেন মানুষকে আকৃষ্ট করতে পারি, মানুষ যেন আমার প্রোডাক্টটা দেখে আকৃষ্ট হয়ে আমার প্রোডাক্টটা কিনে নেয় বা আমার এই ওয়েবসাইটটা ভিজিট করে। এটা হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। কন্টেন্ট কোয়ালিটি বুঝতে পারছেন? মনিরুল ভাই, কন্টেন্ট কোয়ালিটি বুঝতে পারছেন? জি ভাই পারছি মোটামুটি। আচ্ছা, কি বুঝলেন একটু বলেন। কন্টেন্ট কোয়ালিটি যা বলতে ভাই আমি যেটুকু বুঝছি, কন্টেন্টটা এমন হতে হবে জানি ক্রেতাকে আকৃষ্ট করার মতো কিছু লেখা উপস্থাপন করে ওইটা দিতে হবে, জানি তার সেটা ভালো লাগে আর কি। আচ্ছা, সাব্বির ভাই। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া ওই ডিসক্রিপশনটা যে বললেন ওইটা পুরাটা সহই কি কন্টেন্ট, নাকি ওই যে উপরে যে আমরা একটা মেন নামটা নিব ওইটা কন্টেন্ট? আপনার মেন কন্টেন্টটা হচ্ছে কি, প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটা নেবেন, হ্যাঁ, প্রোডাক্টটা নিয়ে যে কাজ করবেন, এটা হচ্ছে আপনার মেন কন্টেন্ট। হ্যাঁ, আমার মেন কন্টেন্ট এখানে মেন কন্টেন্ট দেখেন, এই মেন কন্টেন্টটা হচ্ছে আমার টি শার্ট। আমি টি শার্ট নিয়ে কাজ করব, তাহলে আমার মেন কন্টেন্টটা কি টি শার্ট। এখন এই টি শার্টের উপরে আমার কি কি করতে হবে, টি শার্টের উপরে আমাকে প্রথমত তাহলে মানুষকে দেখাইতে হবে আমার টি শার্টটা। আমি যে টি শার্ট মানুষের কাছে বিক্রি করব, তাহলে মানুষের কাছে আমার এই টি শার্টটা দেখাইতে হবে। আচ্ছা, আমি দেখাইলাম, একটা প্রসেস গেল। আচ্ছা, তারপরে আমার যে দেখবে মানুষ, এটা কি নামে চিনবে, আমার টি শার্টের একটা নাম দিতে হবে। আচ্ছা, প্রথমত আমি একটা নাম দিলাম টি শার্টের, নাম দেওয়ার পরে আমার কি করতে হবে, আমার এই টি শার্টের ইমেজ দিতে হবে, মানুষকে দেখাইতে হবে এই নামের টি শার্ট এটা। তো দুইটা গেল, টি শার্টের নাম গেল, টি শার্ট গেল। এরপরে আচ্ছা, মানুষ টি শার্টটাও দেখলো, টি শার্টের নামটাও দেখলো। তো এখন মানুষ জানতে চাইবে যে টি শার্টের কোয়ালিটি সম্পর্কে, টি শার্ট সম্পর্কে জানতে চাইবে যে এই টি শার্টটা আসলে কেমন, এটা কি ভালো হবে, এগুলো বুঝছি। খারাপ হবে। আমি যে ডেসক্রিপশনটা লিখবো ওইটার নামও কি কন্টেন্টই থাকে নাকি? আমি এটা কন্টেন্টের মধ্যে পড়বে। ডেসক্রিপশন
এটা এটা এই কন্টেন্টের মধ্যেই পড়বে। ডেসক্রিপশনটা হচ্ছে আপনার প্রোডাক্টের ডিটেইলসটা আপনি দিবেন হ্যাঁ বুঝতে ডেসক্রিপশনে, পারছি তাই না? যে একটা মেইন হচ্ছে ওটারে হাইলাইট করার জন্য, তারপরে হচ্ছে ওটার বিস্তারিত লিখবো পুরাটাই ওটার একটা কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই প্রোডাক্টের কন্টেন্টটা আপনাকে পুরোটাই লিখতে হবে। তো এটা এটা শুধু লিখলে হবে না, এটা এখানে দেখেন, এখানে বলা আছে কি কন্টেন্ট কোয়ালিটি, এটার কোয়ালিটি মেনটেন করতে হবে। র্যাঙ্কিং এ আসার জন্য মেন কাজ হচ্ছে কোয়ালিটি। কন্টেন্ট আছে, কন্টেন্টের আপনি কন্টেন্ট ঠিক করলেন, ঠিক আছে, আপনি কন্টেন্ট ঠিক করছেন, আমার কন্টেন্ট আছে, আমি কন্টেন্ট ঠিক করছি, কিন্তু আমি কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করলাম না। জাস্ট এমন একটা পিকচার দিলাম, ঘোলা পিকচার দিলাম, পিকচার দেখা যায় না, বোঝা যায় না। আবার সেই প্রোডাক্টটা কেমন, ভালো হবে না খারাপ হবে, সেই সম্পর্কে আমি মানুষকে জানাইলাম না, মানুষ জানতে চাচ্ছে, আমি মানুষকে জানাচ্ছি না। আমি আবার আবার এই যে কন্টেন্টের মধ্যে ডেলিভারি পড়ে, আর মানুষ কত দিনের মধ্যে ডেলিভারি পাবে, এগুলো আমি কিছু বললাম না। তাহলে তো মানুষ কিন্তু কিনবে না, আপনাকে বিশ্বাস করবে না, আস্থা আসবে না মানুষের আপনার প্রতি। তো আপনার এমন কিছু করতে হবে, এমন একটা কন্টেন্ট নিতে হবে যে কন্টেন্টটা নিয়ে আপনি কাজ করবেন, এবং এই কন্টেন্টের উপরে মানুষকে বিশ্বাস করাবেন যে আমি রিয়েল, আমি ভালো একটা প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করতেছি, আপনি আমার কাছে আসেন, আমার কাছে এসে এই প্রোডাক্টটা নেন, নিয়ে আপনি ভালো কিছু পাবেন, ভালো কিছু, এটা 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 কিছুদিন ভালো কয়েকদিন ইউজ করতে পারবেন, বা এটা আরাম পাবেন আপনি, এই ধরনের অনেক কিছু আর কি। টোটাল বিষয়টা হচ্ছে আপনার এই টি শার্টের উপর বিষয়টা আপনাকে বোঝাইতে হবে মানুষকে যদি আপনি বোঝাইতে পারেন তাহলে কি হবে, মানুষ আপনার কাছ থেকে নেবে। আপনি যদি মানুষকে বোঝাইতে না পারেন তাহলে তো মানুষ আপনার কাছে আসবেও না, মানুষ আপনার কাছ থেকে কিছু কিনবেও না। আমাদের টার্গেট থাকবে কি, আমাদের টার্গেট কন্টেন্টটা ঠিক করতে, প্রথমত কন্টেন্ট নিতে হবে, আমাদের যে বিষয়টা নিয়ে আমরা কাজ করব সেই কন্টেন্ট নিতে হবে। কন্টেন্ট নিয়ে সেই কন্টেন্টের উপর পুরো একটা ডিটেইল কন্টেন্টের উপর রিসার্চ করতে হবে। আর একটা কথা, কন্টেন্টের উপর আপনাকে রিসার্চ করতে হবে। যদি কন্টেন্টের উপর আপনি রিসার্চ না করেন তাহলে আপনি এখানে টিকতে পারবেন না। এখন জি বলেন ভাইয়া যে বুঝতে পারছি, এখন স্টাডি লাগবে। হ্যাঁ, এখন বলেন যে রিসার্চ কিভাবে করবেন। আমি একদম ফুল প্রসেস দেখাবো। আমি যেহেতু বলছি আপনাদের এসইও এর বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্সে নিয়ে যাব আপনাদের, তো আমি ফুল প্রসেসটা আমি দেখাই দেব। এখন রিসার্চ করবেন কিভাবে, আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে, আমাদের একটা কন্টেন্ট নিতে হবে। আমরা একটা কন্টেন্ট নিয়ে কাজ করবো, আমরা একটা না, আমরা অনেকগুলো কন্টেন্ট নিয়ে কাজ করব। যখন সেই কন্টেন্ট নিয়ে কাজ করব তখন সেই কন্টেন্টের উপরে রিসার্চ করব। আগে সর্বপ্রথম কাজ হবে আমার রিসার্চ করা, এরপরে আমার কাজ শুরু হয়। আচ্ছা, রিসার্চ কিভাবে করবেন, ধরুন আমার এটা হচ্ছে আমার কন্টেন্ট, এই টি শার্টটা আমার কন্টেন্ট। আর এখন আমি এটা লিখে যদি সার্চ করি, না এটা লিখে সার্চ করলে হবে না, আমাকে আমাকে এই যে ম্যান ব্যাক অ্যাডভান্স ব্ল্যাক, আচ্ছা এটা নিয়ে আমি, হ্যাঁ, ম্যান ব্ল্যাক টি শার্ট নিয়ে আমি কি করব, আমার মেইন কন্টেন্ট হচ্ছে ম্যান ব্ল্যাক টি শার্ট। আচ্ছা, ম্যান ব্ল্যাক টি শার্ট নিয়ে আমি কাজ শুরু করে দিই। ম্যান ব্ল্যাক টি শার্ট লিখে আমি সার্চ করলাম। এখন আমি দেখবো যে আমার কন্টেন্ট নিয়ে আর কারা কাজ করতেছে। আমি তা আগে সেটা বের করবো। আচ্ছা, এটাতে যাই আমি, এরপরে অ্যামাজন যাই, এরপরে কি আছে, এটাতে যাই। আমি টোটাল 4টা ওয়েবসাইট নিয়ে, আমি আপনার আরো বেশি করবেন, আমি জাস্ট 4টাতে দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমটা হচ্ছিল মান্ত্রা, এই যে mantra.com, এরপর এটাতে কি আছে, নাইম্যাক, যেটাই হোক, এরপরে অ্যামাজন আছে, আচ্ছা এটা এখন বোঝানোর জন্য আমি এটা নিচ্ছি, এই টি শার্টটা নিলাম। আচ্ছা, এখন এই যে এটা নিই, এখান থেকে আচ্ছা এই যে এটা নিই, এখান থেকে এটা, আর এটা ওয়ার্ড পেজে চলে যাচ্ছে, ওয়ার্ড পেজ আসলো কেন, এখান থেকে এটা নিই।
আচ্ছা এখন দেখেন প্রথমত আমাদের কন্টেন্ট কি ছিল টি শার্ট, তো আমরা এই একটা টি শার্ট দেখতেছি, এখানে এই একটা টি শার্ট দেখতেছি, এই টি শার্টের উপরে এই যে এখানে লেখা আছে, আর এখানে অ্যামাজন এখানেও ব্ল্যাক টি শার্ট, এখানেও লেখা আছে, আর এটাতে কি এই যে এটা। এখন কি হচ্ছে আমরা এটা রিসার্চ করতেছি, হ্যাঁ আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করব সেই কন্টেন্ট নিয়ে আমরা রিসার্চ করতেছি। কিভাবে রিসার্চ করতেছি, যে এখানে আমরা টি শার্ট নিলাম, এটা এই মায়ান্ত্রা কি লিখছে, আমরা এটা সম্পর্কে পুরো ডিটেইলস কিভাবে সাজাইছে, কিভাবে লিখছে, মানে টোটাল বিষয়টা পুরো পেজ, এই যে পেজটা দেখতেছেন এই পুরো পেজ আপনাকে মানে স্টাডি করতে হবে। পুরো পেজে কি আছে সেটা আপনাকে স্টাডি করতে হবে, কারণ আপনাকে একটা পেজ তৈরি করতে হবে, পেজ তৈরি করে আপনাকে সেখানে লিখতে হবে। আমি বলে নিচ্ছি যে এখানে কিন্তু কেউ কপি পেস্ট করবেন না, কপি পেস্ট করলে কিন্তু আপনি শেষ, আপনার এই র্যাঙ্কিং এর স্বপ্ন ভাই copy paste না করে আমার হাতে লিখতে হবে। হ্যাঁ কপি পেস্ট করা যাবে না এখানে, আপনার ওই কপি পেস্ট করলে ওই যে আপনার র্যাঙ্কিং এর স্বপ্নই থেকে যাবে, আপনার ওই র্যাঙ্কিং আর করা হবে না। তো এটা টোটাল কথা যে আমরা স্টাডি করতেছি, ঠিক আছে, এখন আমরা স্টাডি করছি, আমাদের টি শার্ট নিয়ে কাজ করতে হবে, আমরা টি শার্ট নিয়ে কাজ করবো। আমরা কি টি শার্ট নিয়ে কাজ করবো, আমরা ব্ল্যাক কালার টি শার্ট নিয়ে কাজ করবো, আমাদের কন্টেন্ট হবে ব্ল্যাক কালার টি শার্ট। ব্ল্যাক কালার টি শার্ট নিয়ে আমাদের কাজ করতে হইলে আমাদের এখানে ব্ল্যাক নিয়ে আমরা রিসার্চ করবো, আগে দেখবো যে আমাদের কম্পিটিটর কারা, আমাদের কম্পিটিটর কিভাবে তারা তাদের ওয়েবসাইটটা তৈরি করছে। হ্যাঁ, তো আমাদের কম্পিটিটর কি, আমরা যারা ব্ল্যাক টি শার্ট নিয়ে কাজ করতেছে তারাই তো আমাদের কম্পিটিটর, তাই না? তাদের সাথেই তো আমার কাজ করতে হবে, তাদের সাথে কাজ করে তো আমাকে একে আসতে হবে। তো আমি আমার কম্পিটিটরদের সাথে আগে দেখবো, আমি তাদেরকে দেখবো যে তারা কি নিয়ে কাজ করতেছে, যে ব্ল্যাক টি শার্ট নিয়ে কাজ করছে, তো এখান থেকে আমি এই পুরা পেজ আমি স্টাডি করলাম। হ্যাঁ, এই পুরো এর পেজের ডিজাইন কি রকম করছে, হ্যাঁ প্রথমত কি দিচ্ছে উপরে তাদের ওই উপরে বার, এটা হচ্ছিল মেনু বার, এরপরে তাদের এই যে পিকচারের সেকশন রাখছে, 4টা পিকচারের সেকশন রাখছে, আর এরপর করছে এই যে লিখে দিছে হেডিং ট্যাগে লিখছে, এরপরে হেডিং ট্যাগ লিখে এটাতে আবার কালার একটু অ্যাশ কালার করে দিছে, এরপর রেড দিয়ে দিছে, তারপর সাইজ এগুলো সবকিছু এক এক করে দিয়ে দিছে। তো এইটা আচ্ছা এটা কি করতে পারবেন, এই যে এস এম এল এক্স এল এগুলো করতে পারবেন, বানাতে পারবেন এগুলো আপনাদের ওয়েবসাইটে? না ভাই। কেন? ভাইয়া সহজ, কেমনে বানাবো? আইকন নেবেন, আইকন নিয়ে আইকন নেবেন, আইকন নেবেন, আইকন নিয়ে যে এস এর একটা আইকন দেবেন, এম এর একটা আইকন দেবেন, এল এর এক্সেল এর আইকন দিয়ে করে নেবেন। হ্যাঁ আইকন দেবেন, আইকন নিয়ে ভিতরে লিংক করে দেবো, তাই না? হ্যাঁ লিংক করে দেবেন। এলিমেন্টরি সহজ সিস্টেম, একটু নিচে একটু গভে মানে ডিপলি ভাববেন, ঠিক আছে, ডিপলি ভাবলেই বুঝতে পারবেন একদম সহজ বিষয়। তারপরে যে বাটন দিছে এগুলো তো সব সিম্পল, সবই তো তৈরি করতে পারবেন। তারপরে আমরা এই ওয়েবসাইটটা ধরেন, আমরা এই ওয়েবসাইটটা আমরা কি করলাম, রিসার্চ করলাম, আমরা এই ওয়েবসাইটটা সম্পর্কে সবকিছু জানলাম, জানার পর এখন আমরা কি করবো, আমরা সেকেন্ডটাতে যাই। আচ্ছা সেকেন্ডটা কি করছে, এলএক্সে ম্যান ব্ল্যাক টি শার্ট। আচ্ছা এখন এই ব্ল্যাক টি শার্টের উপরে এলএক্সে এটা পড়লাম, ধরেন এটা আমরা পড়লাম, পরে আমরা জানলাম যে কি কি লিখছে, এটা আমরা জানলাম। এরপরে অ্যামাজনে যাই, অ্যামাজনের সেম প্রসেস, অ্যামাজনের আবার ডিজাইনটা কেমন, অ্যামাজনের ডিজাইনটা দেখলাম, অ্যামাজনের ডিজাইনটা এখানে দেখতেছি। তো অ্যামাজন কি কি লিখছে এগুলো সব মনে করেন আমি স্টাডি করে নিলাম, যে এটার নাম কি দিচ্ছে, কিভাবে তারা প্রাইসটা সেট করছে, কি কি করছে, এগুলো সবকিছু আমি রিসার্চ করলাম। এই যে এটাতে আবার দেখলাম সেম ভাবে। তো এটা কি বুঝতে পারছেন যে কিভাবে রিসার্চ করবেন? ভাই কোন একটা কন্টেন্ট লিখতে গেলে বুঝতে পারছি। একটি সাইট গাড়াগাড়ি করতে হবে। অবশ্যই। তারপরে কোন আচ্ছা লিখ আলামিন ভাই, আলামিন ভাই এবার কই গেল? আচ্ছা ভাই 2 মিনিটের জন্য ওটা একটু অফ রাখেন, আমি আসতেছি 2 মিনিট। ওকে, তো আমরা তাহলে আমাদের কন্টেন্ট সম্পর্কে বুঝলাম, যে আমরা যে কন্টেন্টটা নেব, আমরা যেটা নিয়ে কাজ করব সেটার আগে আমাদের কি করতে হবে, ঠিক করতে হবে যে আমরা কি নিয়ে কাজ করব। তো আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেই প্রোডাক্টটা আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে
আমরা সেই প্রোডাক্ট নিয়ে আগে রিসার্চ করব যে এই প্রোডাক্ট নিয়ে কারা 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 কাজ করতেছে, কে কে কাজ করতেছে, তারা কিভাবে তাদের কন্টেন্টটা সাজাইছে, তো সেটা নিয়ে আমরা আগে রিসার্চ করব। রিসার্চ করে তারপরে তো রিসার্চ করার সময় আমরা সবকিছু এই প্রত্যেকটা ওয়েবসাইটের A to Z আমরা কি করব দেখবো। আর আমরা রিসার্চ যখন করব তখন টপ 10 গুগলের রেজাল্ট পেজে টপ 10 এ যে রেজাল্টটা শো করবে সেই টপ 10 রেজাল্টে আমরা কি করব রিসার্চ করব সেই টপ 10 নিয়ে। এবং এই টপ 10 ওয়েবসাইট গুলোতে তারা কিভাবে তাদের কন্টেন্টটা সাজাইছে, কি কি লিখছে, সব কিছু আমরা ফলো করব। ফলো করে তাদের এখান থেকে আমরা আগে ধারণা নেব। আমরা কোনো কপি পেস্ট করব না, এক কথা আমরা কোনো কপি পেস্ট করব না, আমরা জাস্ট ধারণা নেব তারা কিভাবে তাদের কন্টেন্ট তৈরি করছে, তাদের ওয়েবসাইট ডিজাইন করছে, এগুলো সমস্ত কিছু আমরা ধারণা নেব। নিয়ে তারপরে আমরা কি করব আমাদের নিজের মতো করে আমরা লেখা স্টার্ট করব। কন্টেন্ট হয়ে গেল, এখন কন্টেন্ট শেষ, এখন কন্টেন্ট আমি রেডি, কন্টেন্টের আমি রিসার্চ করলাম, রিসার্চ করে সবকিছু কমপ্লিট করলাম। এখন কি করতে হবে কোয়ালিটিতে আসতে হবে, কোয়ালিটি। এখন আমি 10টা ওয়েবসাইট রিসার্চ করলাম, ওয়েবসাইট রিসার্চ করে আমি সবকিছু বুঝে এমন কিছু লিখলাম যে লেখাতে বায়ার আকৃষ্ট হইলো না বা ভিজিটর আকৃষ্ট হইলো না, ভিজিটর মানে পড়তেই পারলো না, এমন কিছু লিখলাম ভিজিটর পড়তে অসুবিধা হলো, ভিজিটর বুঝলো না। তো এই ক্ষেত্রে আমাদের এই ইয়েটা কাজে দেবে না, আমাদের এই কন্টেন্টটা কাজে দেবে না, আমরা এই কন্টেন্ট নিয়ে ভালো কোন পজিশনে যাইতে পারবো না। তো ভালো কিছু যদি করতে চাই আমাদের কন্টেন্টকে নিয়ে, বা আমরা যদি র্যাঙ্কিং এ আসতে চাই, গুগলের ফার্স্ট পেজে আসতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কোয়ালিটিটা সম্পূর্ণ একদম যত কোয়ালিটি আছে এই পুরো কন্টেন্টের উপরে, এই কোয়ালিটিটা মেনটেন করতে হবে। কোয়ালিটিটা খুব ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ দিতে হবে। আর যাদের আমরা রিসার্চ করছি যে ওয়েবসাইট গুলো নিয়ে, তাদের থেকে ভালো কিছু আপনাকে লিখতে হবে, অর্থাৎ ক্রেতাকে আকৃষ্ট করতে হবে আপনার প্রতি, আপনার ওয়েবসাইটের প্রতি, আপনার প্রোডাক্টের প্রতি আকৃষ্ট করতে হবে। তাহলে আচ্ছা সজীব ভাই, দেখুন কন্টেন্ট রিসার্চের ব্যাপারে একটু বলি। ওটা হলো আমরা যে হ্যাঁ বলেন। ফাইবারে গিগ করার সময় অন্য 10-15টা গিগ আমরা করছি, দেখছি, আগে রিসার্চ করছি যে কে কিভাবে সাজাইছে, তারপরে তার সার্ভিস গুলা কিভাবে সাজাইছে। এই কন্টেন্টেও কি ওই রকম ভাবে অন্যান্য ওয়েবসাইট থেকে আমরা রিসার্চ করব? হ্যাঁ, অন্যান্য ওয়েবসাইট থেকে, অর্থাৎ টপ 10 যে ওয়েবসাইট গুলো থাকবে, আপনার যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টের উপর যে টপ 10 যে ওয়েবসাইট থাকবে, টপ 10 ওয়েবসাইটকে আপনি রিসার্চ করবেন। রিসার্চ করে আপনি কাজ করবেন এবং কন্টেন্টের কোয়ালিটিটা সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা এবারে গিগ করার সময় কি করছি, আমরা যখন লিখছি কোয়ালিটিটা ভালো একটা ডেসক্রিপশন লিখছি না, যেন বায়ার বুঝতে পারে। তো সেম প্রসেস এখানেও, যে আমরা আমাদের যে ভিজিটর বা ট্রাফিককে টার্গেট করে আমরা যে কন্টেন্টটা তৈরি করব, তো এটা ট্রাফিক যা ভিজিটর যেন সুন্দরভাবে বুঝতে পারে বা তাদের যেন আমরা আকৃষ্ট করতে পারি, সেম ভাবে আমরা সেম প্রসেসে আমরা কি করব, একটা কন্টেন্ট তৈরি করব। কন্টেন্ট তৈরি করে আমরা কি করব, তারপরে কাজ শুরু করে দেবো এই কন্টেন্টের উপরে। আচ্ছা চন্দ্রিমা আপু, জি ভাইয়া। আচ্ছা এই কন্টেন্টটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা আপনি একটু বোঝাই দেন আমাকে তাহলে কন্টেন্টটা কি। ভাইয়া বুঝতে পারছি, বুঝাইতে পারবো না। তাহলে এটা কোন ধরনের কথা যে বোঝাইতে না পারলে তার বোঝেন নাই? তো বুঝলে অবশ্যই বোঝাইতে পারতেন। আচ্ছা এরপরে আসি, এরপরে ডোমেইন ফ্যাক্টরি। এখন হচ্ছে হলো ডোমেইন ফ্যাক্টরি। ডোমেইন ফ্যাক্টরি, ডোমেইনটা কি? ডোমেইন সম্পর্কে আমাদের জানতে হবে। ডোমেইনটা কি? ডোমেইন কি? আমি এর আগে যখন ওয়েবসাইট আপনাদের ওয়ার্ডপ্রেস শিখে তখন আপনাদের আমি একদিন বলছিলাম ডোমেইনটা কি আসলে। তো ডোমেইনটা আপনারা কি জানেন যে ডোমেইন কি?
আচ্ছা, স্থান বলতে ডোমেন হচ্ছে হলো একটা এক্সটেনশন, ডোমেন একটা নাম, ঠিক আছে? ডোমেন হচ্ছে হলো একটা এক্সটেনশন। তো ডোমেন এক্সটেনশনটা কেমন হইতে পারে? এক্সটেনশনটা হচ্ছে হলো এই দেখেন, প্রত্যেকটা ওয়েবসাইটে আমি যাই, দেখেন এই যে এই ওয়েবসাইটটাতে দেখেন এখানে .com লেখা আছে, এটা হচ্ছে হলো ডোমেন। এই ওয়েবসাইটটা .com, এখানে যাই, এখানে .com সবগুলো দেখি .com, .in তো নাই। আচ্ছা, আপনারা হয়তো বা খেয়াল করে দেখছেন .in। আচ্ছা দেখি, আমি আপনাদের দেখাই ডোমেইন। আচ্ছা, নেম থেকে গেলেই তো হয়। আচ্ছা দেখেন, এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমি ডোমেইনে যাচ্ছি, ডোমেইন। ডোমেইন একটা এক্সটেনশন, শুধু এতটুকু ইয়ে করেন, আমি তারপরে বোঝাচ্ছি যে ডোমেইন একটা এক্সটেনশন। কত প্রকার ডোমেইন হইতে পারে দেখেন। এই যে এখানে শো করবে, এই দেখেন, এখানে দেখেন আমি লিখছি 0 বাইট বিডি, আমাদের চ্যানেলের যে আমাদের চ্যালেঞ্জে 0 বাইট, সেই 0 বাইট বিডি আমি কি করছি, একটা ডোমেইন খুঁজতে যাচ্ছি। তো এখানে দেখেন যে যে ডোমেইন গুলো দেখেন, কতগুলো ডোমেইন চলে যাচ্ছে। এখানে প্রথমে দেখেন এই .com, এটা একটা ডোমেইন। টোটাল কথা আগে বলে নিই, এটা একটা এক্সটেনশন। ডোমেইনটা হচ্ছে একটা এক্সটেনশন। আপনার যে ওয়েবসাইটের নাম থাকবে, সেই নামের শেষে যে কমটা থাকে, আমরা সবাই .com বুঝি, .com যেটা আছে এটা সবাই জানি, সবাই বুঝে এটাই। তো এই .com যে লাস্টে যে .comটা, এটা হচ্ছে একটা এক্সটেনশন। তো এই এক্সটেনশন শুধু .com একটা না, অনেকগুলো এক্সটেনশন আছে। ডোমেনের অনেকগুলো এক্সটেনশন আছে। এই ডোমেন এক্সটেনশন গুলো কি কি সেটা আমরা আগে দেখি। তো এই .com এক্সটেনশন আছে, .net এক্সটেনশন আছে, .dev এক্সটেনশন আছে, .ai এক্সটেনশন আছে, org, এরপরে XYZ, মি, IO, সব, ক্লাব, হেলথ, তারপরে লিঙ্ক, লাইভ, লোল, এরপরে ডিজাইন, ওয়াইআইপি, আর্ট, স্টুডিও, ডিজিটাল, নেটওয়ার্ক, নিউজ, লাইভ, সার্ভিস, এসও, অ্যাপ, পে, সিসি, 2GG এক্সটেনশন 400 প্লাস আছে। হ্যাঁ, এখানে 400 প্লাস এক্সটেনশন আছে এখানে। তো এই যে আমাদের যে ডোমেইন, যে নামটা, আমাদের যে ওয়েবসাইটের যে নামটা হচ্ছে হলো ডোমেইন। ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে হলো আমাদের ওয়েবসাইটের যে নাম, আমরা যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করছি, সেই ওয়েবসাইটের নামটা হচ্ছে ডোমেইন। যখন আমরা ইয়াতে লাইভ সার্ভারে অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার সময় আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইটের নাম দিতে হয়েছে। সবাই জানেন যে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের নাম দিছি। এই যে আমাদের ওয়েবসাইটের নামটা ক্রিয়েট করছে, এটা হচ্ছে ডোমেইন। আর ডোমেইনের শেষে যে .com, .in, org, info, আদার যে এক্সটেনশন গুলো থাকে, ইয়াগুলো থাকে, যে ছোট ছোট কোড যে থাকে, ওটা হয় এক্সটেনশন। তো এখন আমার এই র্যাঙ্কিং ফ্যাক্টরিতে এখানে কি আছে, যে র্যাঙ্কিং ফ্যাক্টরির মধ্যে কি ডোমেইন ফ্যাক্টরিটা অপশন আছে। তো ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে হলো আমার ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের নাম, এবং ডোমেইনের শেষে যে ইউজটা করা হয়, যে এগুলো শর্ট কোড ইউজ করা হয়, .com, .in, .info, এগুলো হচ্ছে এক্সটেনশন। তো এই এক্সটেনশন সহ এবং এক্সটেনশন এবং আমার ওয়েবসাইটের নামকে দুইটাকে মিলে বলা হচ্ছে ডোমেইন। এক্সটেনশন প্লাস আমার নামটাকে এখানে দেখাই। এই আমি এই যে 0 বাইট লিখে সার্চ করছি না, 0 বাইট, এই যে এই 0byte.com, এই পুরোটা হচ্ছে হলো আমার ডোমেইন। আমার পুরোটা হচ্ছে হলো আমার ডোমেইন। 0bytebd.com, এটা হচ্ছে হলো আমার ডোমেইন। এই .com এর পরিবর্তে যদি ইন থাকতো তাহলে ওটাও আমার ডোমেইন হইতো, .info থাকলেও আমার ডোমেইন হইতো, .net থাকলেও আমার ডোমেইন হইতো। তো টোটাল কথা, আমার ওয়েবসাইটের শেষে .net বা যে কোনো কিছু থাকতে পারে, ডট দিয়ে যে কোনো কিছু থাকবে, ওইটা হচ্ছে আমার এক্সটেনশন। তাহলে আমার নাম প্লাস এক্সটেনশন ডোমেইন হচ্ছে।
এখন কি সবাই বুঝতে পারছেন ডোমেইনটা কি? আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছেন? বাকিরা কে কারা আছেন? সবাই কি বুঝতে পারছেন ডোমেইন কি? জি ভাই, বুঝতে পারছি। কথা বলে না কেন? আদার্স যারা আর যারা আছে সবাই চুপ কেন? আমি কোশ্চেন করব, আমি সমস্যা নাই, না পারলে তারপরে হবে। আমি এখন বলে যাই। তো ডোমেইন ফ্যাক্টরিটা কি? তো ডোমেইন ফ্যাক্টরি হচ্ছে হলো আমাদের র্যাঙ্কিং এর জন্য ডোমেইন ফ্যাক্টরিটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এমন কিছু ডোমেইন নিব যেন খুব সিম্পল ইজি ডোমেইন হয়, যেন আমরা আমাদের মানুষ খুঁজে পাই, মানে খুব সহজে যেন খুঁজে পায় আমাদেরকে। সেজন্য আমরা কি খুব সুন্দর খুব ছোট্ট করে আমরা ডোমেইন করে নেব, এবং ডোমেইনের মধ্যে এক্সটেনশনটা .com এক্সটেনশনটা আমরা বেশি নেওয়ার চেষ্টা করবো, কারণ .com এক্সটেনশনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত এক্সটেনশন হচ্ছে হলো .com। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটকে আমরা র্যাঙ্ক করাইতে চাই, তাহলে আমরা সবচেয়ে বেশি যেটা সবাই ইউজ করে সেই রকম একটা ডোমেইন নেব। আর নামটা হচ্ছে আমরা ভালো একটা নাম নেব, খুব ইজি খুব সিম্পল নাম নেব, নামের ভিতরে যেন বেশি পেঁচানো না থাকে, যাতে মানুষের খুঁজে পাইতে সুবিধা হয়, আমাদেরকে মানুষ যেন খুঁজে পাইতে সুবিধা হয়। সেই জন্য আমরা সহজ দেখে খুব সিম্পল ডোমেইন নেব, ডোমেইন নাম প্লাস এক্সটেনশন নিয়ে আমরা একটা ডোমেইন তৈরি করব। আচ্ছা, এদিকে কোশ্চেন করা যায়? ভাই হ্যাঁ করেন। ডোমেইন নিয়ে একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। ভাই উল্টা পাল্টা নাকি জানি না ভাই। আচ্ছা, এটা হচ্ছে বলেন, যে সমস্যা নেই। রুট ডোমেইন .com ডোমেইনটাই কি রুট ডোমেইন বলা হয় নাকি হ্যাঁ, রুট ডোমেইন? রুট ডোমেইনের প্রসেসটা আমি আসবো, এই যে এখানে আছে রুট ডোমেইন হচ্ছে মেইন ডোমেইন, ঠিক আছে? আপনার মেইন ডোমেইন হচ্ছে রুট ডোমেইন, এই যে আপনার এই যে, হ্যাঁ এটা আছে। আপনার কোশ্চেন করতে হবে না, আমার সবকিছু রেডি করা আছে, কোনটা রুট ডোমেইন কোনটা সাবপেজ সব আমি বলে দেবো, এগুলো নিয়ে টেনশন নেই। মানে একটু সময় দেখতে ধৈর্য ধরে। তো আপনার অ্যানসারটা কি আপনাকে দিতে হবে? যদি আপনি চান তাহলে আমি না আপনাকে না এখন না অ্যানসারটা না দিয়ে পরে দিই। দেন না, আমি ভাবছি যে ডোমেইন শেষ তো এই জন্য আর কি। না মানে আমার ওই প্রসেসিং আছে, প্রসেসিং আছে, সমস্যা নেই, সব পাবেন। আচ্ছা, তুমি বলনি রুট ডোমেইনটাই হচ্ছে মেইন ডোমেইন। আপনারা হয়তো বা শুনে থাকবেন যে রুট ডোমেইনটা আসলে কি? রুট ডোমেইনটা হচ্ছে আপনার মেইন ডোমেইন। আপনার যে ওয়েবসাইটের যে নামের সাথে প্লাস যে এক্সটেনশনটা থাকে, সেটা পুরোটা মিলে হচ্ছে রুট ডোমেইন। তো আমি যেমন এখানে 0byte.bd লিখছি, 0byte.bd যেমন লেখা আছে আমার এখানে 0byte.bd.com, এই পুরোটা হচ্ছে আমার রুট ডোমেইন। তো রুট ডোমেইন, সাবডোমেইন, সাবপেজ এটা কি, এটা আমরা পরে বুঝবো, পরে যখন আমরা ভিতরে যাবো তখন আমরা বুঝবো যে রুট ডোমেইন কি, রুট ডোমেইন, রুট পেজ, সাবপেজ, সাবডোমেইন এগুলো আমরা পরে বুঝবো। এতটুকু এখন যেহেতু কোর্সে করতে একজন যে রুট ডোমেইনটা আসলে কি, রুট ডোমেইনটা হচ্ছে হলো আপনার যে মেইন যে ওয়েবসাইটের নাম প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে হলো রুট ডোমেইন। যেমন এটা আমি যে 0byte.bd নামে যে এটা নিছি, এটা হচ্ছে হলো এই যে .com পুরোটা হচ্ছে আমার রুট ডোমেইন। বাট সাবপেজ পরে আমি বোঝাবো, এখন বোঝাইতে গেলে এখনকার টপিকটা পরে বোঝাবে। আচ্ছা, এখানে যদি XYZ থাকতো সেক্ষেত্রে কি রুট ডোমেইন হইতো? অবশ্যই। মেন আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে কোনটা, এই যে এগুলো সব এখানে দেখেন, সব কটা XYZ, মি, IO, শপ, ক্লাব, হেলথ, এগুলো সব রুট ডোমেইন। আচ্ছা, যেমন ধরুন এখন আমরা যে পেজে আছি, এটা কিন্তু রুট ডোমেইন পেজ না, এটা হচ্ছে সাব পেজ। হ্যাঁ, এটা হচ্ছে সাব পেজ, এই ওয়েবসাইটের সাব পেজ আছে, যেমন এটাতে বোঝাই। এই যে এখন আমরা এটাতে কি আছি, আমরা এটাতে সাব পেজে আছি, এই myntra.com এর সাব পেজে আছি। আমরা যদি এটা রুট ডোমেইনে যাই, দেখেন রুট ডোমেইন কোনটা, এটার রুট ডোমেইনে যাই, এই myntra.com, এই যে myntra.com লিখে সার্চ করছি, এটা হচ্ছে হলো এই myntra.com এর রুট ডোমেইন। myntra.com এটা রুট ডোমেইন, এটা হোম পেজ, এই হোম পেজ হচ্ছে হলো রুট ডোমেইন। এই যে .com যেখানে লেখা থাকবে সেটা হচ্ছে রুট ডোমেইন। আচ্ছা, এই ডোমেইন ফ্যাক্টরি নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? তো ডোমেইন ফ্যাক্টরি বুঝতে পারছি যে আমাদের র্যাঙ্কিং করানোর জন্য এমন একটা ডোমেইন নিতে হবে যে ডোমেইনটা খুব সিম্পল হবে, খুব সহজ হবে, এবং
এক্সটেনশনটা আমরা কোথাও এক্সটেনশনটা নেব যেটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে। তো আমরা জানি যে .com সবচেয়ে বেশি ইউজ হয়, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ডোমেইন নামের সাথে এক্সটেনশন হিসেবে আমরা .comটা নেব, .com নিতে পারি বা নেব। এরপরে আছে ইউজার ইন্টারাকশন, তারপরে অন সাইট ফ্যাক্টরি, অফ সাইট ফ্যাক্টরি। আচ্ছা, ইউজার ইন্টারাকশন এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই একটা ইম্পর্টেন্ট ইউজার ইন্টারাকশন। এটা আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝে নেবেন। আচ্ছা, এটা আমরা ব্রেকের পরে শুরু করব। ইউজার ইন্টারাকশনটা আমরা ব্রেকের পরে, এটা যেহেতু একটু বড় আর একটা বোঝার বিষয় আছে, তো আমরা ব্রেকের পরে আমরা ইউজার ইন্টারাকশন নিয়ে কাজ করব। তো আমরা নিচেরটা শিখি, এই অফ সাইট, অফ সাইট ফ্যাক্টরি এবং অন সাইট ফ্যাক্টরির পরে আমরা এই তিন আমরা পরে শিখবো। আমরা একটু আলোচনা করে এই যে এখানে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম হোয়াট ইজ অ্যালগরিদম। আচ্ছা, কেউ একজন বলেন যে অ্যালগরিদমটা কি? হোয়াট ইজ অ্যালগরিদম? কেউ একজন বলেন যে অ্যালগরিদমটা কি? অ্যালগরিদম হচ্ছে ভাই নিয়মকানুন। আচ্ছা, অ্যালগরিদম হচ্ছে নিয়মকানুন। আচ্ছা, নিয়মকানুন কিসের নিয়মকানুন? এটা হচ্ছে ধরেন যদি আপনি গুগলে এসইও করতে চান আপনার ওয়েবসাইটটা, সেক্ষেত্রে গুগলের যে নিয়ম কানুন আছে ওগুলো মানতে হবে। আচ্ছা, তো গুগলের নিয়ম কানুন আছে, নিয়ম কানুন আমাদের মেনে তারপরে আমাদের কাজ করতে হবে, তাই তো? এটা একটা মূল কথা, তাই না সোনিয়া আপু? জি ভাইয়া। মনুল ভাই যেটা বললো এটা কি সঠিক বলছে? যে অ্যালগরিদম, যে গুগলের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন গুলো মেনে হ্যাঁ আমাদের ভাইয়া, ওই নিয়ম কানুন সঠিকভাবে মানে স্টেপ বাই স্টেপ মানা, ওইটাই তো অ্যালগরিদম। হ্যাঁ, আচ্ছা, স্টেপ বাই স্টেপ মানতে হবে। তো আমরা কি জানি যে গুগলের অ্যালগরিদম কতগুলো? জি না ভাই, জানি না। আমরা কিন্তু কেউ জানি না যে গুগলের অ্যালগরিদম না কতগুলো, ভাই, আমাদের কতগুলো নিয়ম কানুন মানতে হবে আমরা কিন্তু কেউ জানি না। না ভাই। আর গুগল আজ পর্যন্ত তাদের এই অ্যালগরিদম গুলো পাবলিক করে না, মানে পাবলিশ করে নাই কারো কাছে, মানে জানায় নাই যে গুগলের অ্যালগরিদম গুলো কি কি, গুগলের অ্যালগরিদম গুলো কি কি, কিভাবে আমরা র্যাঙ্কিং এ একে আসতে পারবো, এটা সম্পর্কে গুগল এখন পর্যন্ত আমাদের জানায় নাই যে এই কাজগুলো করলে তুমি একে আসতে পারবা। তাহলে কেমনে যাবো? এখন করছেন, এই তো, হ্যাঁ, এখন এই যে মনির ভাই ঠিক আছে, কেমন যেন কোশ্চেন করছেন, এখন করছেন যে তাহলে আমি কিভাবে র্যাঙ্কিং এ একে আসবো? গুগল যেহেতু আমাকে জানাই নাই, মানুষকে জানাই নাই যে কিভাবে সে মানে তার ওয়েবসাইটকে নিয়ে একে আসবে, তাহলে এখন আমি কিভাবে পারবো যে একে আসার জন্য, কিভাবে যাবে একে আসার জন্য? তো এখন বিষয়টা হচ্ছে যে অনেক এসইও এক্সপার্ট আছে, যারা এক্সপার্ট লেভেলের এসইও এক্সপার্ট যারা, তারা রিসার্চ করছে। হ্যাঁ, তো রিসার্চ করে এই যে ওয়েবসাইট গুলোকে র্যাঙ্কিং এ একে নিয়ে আসছে। একে নিয়ে আসার জন্য যে কাজগুলো করছে তারা, সেই কাজগুলো হচ্ছে এই কাজগুলো: কন্টেন্ট কোয়ালিটি, ডোমেইন ফ্যাক্টরি, ইউজার ইন্টারাকশন, অন সাইট ফ্যাক্টরি, অফ সাইট ফ্যাক্টরি। এই পাঁচটা কাজ তারা কি করছে, তারা একদম পারফেক্ট ভাবে করছে এই পাঁচটা কাজ করে কি করছে, তারা র্যাঙ্কিং এ চলে আসছে। আচ্ছা, ওটা আরেকটু পরে বোঝাচ্ছি আমি, তার আগে এখানে বলি এই যে গুগল অ্যানালাইজ 200 প্লাস, হ্যাঁ, এই যে এখানে ভালো করে দেখেন 200 প্লাস ফ্যাক্টরি, অর্থাৎ 200 প্লাস, গুগলের 200 প্লাস অ্যালগরিদম আছে। হ্যাঁ, 200 প্লাস অ্যালগরিদম আছে এই যে র্যাঙ্ক দ্য বেস্ট ওয়েবসাইট, মানে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য গুগলের কাছে 200 প্লাস অ্যালগরিদম আছে, যে অ্যালগরিদম গুলো মেনটেন করে আমাকে কি করতে হবে, আমাকে র্যাঙ্কিং আসতে হবে। তো এই 200 প্লাস অ্যালগরিদম, সেটা আমরা জানি না যে এই 200 প্লাস অ্যালগরিদম গুলো কি, আমরা কি কি কাজ করব 200 প্লাস অ্যালগরিদমে। তো আমরা আমাদের পক্ষে সম্ভব না 200 প্লাস অ্যালগরিদম মেনটেন করে গুগলের কাজ করা, গুগলের ফার্স্ট পেজে আসা আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ 200 প্লাস, কিন্তু 200টা কিন্তু সহজ কথা না, 200টা নিয়ম কানুন মানা কিন্তু সহজ বিষয় না। আপনি হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ 200 প্লাস এটা কোনো ব্যাপার হলো, 200টা নিয়ম কানুন মানবো। তো আপনি একটু ডিপলি ভাবেন, দেখেন যে 200টা নিয়ম কানুন মানা খুবই কঠিন, সম্ভবই না 200 প্লাস নিয়ম কানুন মানা।
তো এখন এই বিষয়টা হচ্ছে যে এখন তাহলে 200+ নিয়ম কারণ আমি মানতে পারবো না, তাহলে আমি কিভাবে আমার ওয়েবসাইটটাকে আমি র্যাঙ্কিং এ ফার্স্ট নিয়ে আসবো? তাহলে আমি এখন আলসের এই যে আমার পক্ষে সম্ভব না, আমি 200+ নিয়ম কারণ মানতে পারবো না, আমি ওয়েবসাইটকে আমি আমার র্যাঙ্কে নিয়ে আসতে পারবো না, একে নিয়ে আসতে পারবো না। তো এইটার সমস্যা, এই সমস্যার সমাধান করছে কিছু এসইও এক্সপার্ট, যারা ওয়েবসাইটকে নিয়ে কাজ করছে, ওয়েবসাইট এসইও করছে, করে র্যাঙ্কিং এ আসছে, র্যাঙ্কিং আইসা মানুষজনকে সেই তারা বলে দিছে যে এই কাজগুলো করেন আপনারা, তাহলে আপনারা গুগলে ফার্স্ট পেজে আসতে পারবেন। তখন কাজগুলো যে কি কাজগুলো করতে বলছে, তারা কাজগুলো করতে বলছে এই যে কন্টেন্ট কোয়ালিটি, আপনার কন্টেন্ট কোয়ালিটি সঠিক হতে হবে, আপনার ডোমেইন ফ্যাক্টরিটা পারফেক্ট একটা ডোমেইন ফ্যাক্টরি নিতে হবে, এরপর ইউজার ইন্টারঅ্যাকশন, এটা আমি এখনো বলিনি, বলবো ব্রেকের পরে বলবো। এরপরে অন সাইট ফ্যাক্টরি, অফ সাইট ফ্যাক্টরি, অর্থাৎ অন পেজ এসইও, অফ পেজ এসইও, এই পাঁচটা যদি আপনি পারফেক্ট ভাবে করেন, 100% দিয়ে যদি করেন, তাহলে আপনি র্যাঙ্কিং আসতে পারবেন, আর যদি 100 না করেন তাহলে র্যাঙ্কিং আসতে পারবেন না। এখন কোশ্চেন যে আপনি কন্টেন্ট কোয়ালিটির উপরে গুরুত্ব দিলেন 100তে 100, 100তে 100 আপনি গুরুত্ব দিলেন, আপনি 100তে 100 করছেন কন্টেন্ট কোয়ালিটি, আপনি ডোমেইন ফ্যাক্টরিতে এসে করছেন 100তে 20, ইউজার ইন্টারঅ্যাকশনে আপনি 100তে 70 করলেন, অন পেজ এসইওতে 100তে 90 করলেন, অফ পেজ এসইওতে আপনি 100তে 10 করলেন। এখন আপনি বলতেছেন আমি কন্টেন্ট কোয়ালিটি 100% করছি, তাহলে আমাকে এক নিয়ে আসলো না কেন? তো এটা কারণ হচ্ছে হলো আপনার এই যে আপনি অফ পেজ এসইও করলেন কয় পার্সেন্ট? 10%। তাহলে এখানে 10% করলেন, এটা 70% করলেন, অন পেজ 70% করলেন, ইউজার ইন্টারঅ্যাকশন 90% করলেন, ডোমেইন ফ্যাক্টরি 20% করলেন, কন্টেন্ট কোয়ালিটি 100তে 100 করলেন। এরকম ভাবে যদি কাজ করেন তাহলে কি আপনি একে আসতে পারবেন? বলেন, একে আসতে পারবেন? জি না ভাই, সবগুলোই পারফেক্ট করতে হবে। বুঝলাম না। হইব না ভাই, সবগুলোই ঠিক মতো করতে হইব, সবগুলোই 100% করতে হইব। আচ্ছা, আমি যদি বলি যে হবে, কি হবে ভাই? সবগুলো এভারেজ থাকা লাগবে। আচ্ছা, আর অন্য কারো কোনো কোশ্চেন আছে? আমি বলতেছি যে হবে, আমি বলতেছি যে পেজ আমি র্যাঙ্কিং করাতে পারবো। আমি কি অফ পেজ 10% করে আমি র্যাঙ্কিং করাতে পারবো, বা কন্টেন্ট কোয়ালিটি 100তে 100 করে আমি র্যাঙ্কিং করাতে পারবো। তো এটাকে আমি বলতেছি হবে, আপনারা কি বলেন, হবে কি হবে না? বলেন, সাহস করে বলেন। সঠিকভাবে কাজ করলে হবে। বুঝলাম না। সঠিকভাবে ভাই এটা কিভাবে হয়? এমনি ভাই তো ওটা 200 নির্ভর করবো আমার 22 স্কুলের মধ্যে যদি এত কম থাকে তাহলে কি সম্ভব? ভাই, এটা হ্যাঁ, নির্ভর করবো এই তো আমার মূল কম্পিউটারের টপিকটা বুঝতে উপরে। পারছেন। হ্যাঁ, আপনার মূল টপিকটা বুঝতে পারছেন। বলেন, আমাকে যদি র্যাঙ্কিং করাতেই হয়, সেই ক্ষেত্রে আমাকে সবগুলো সমানভাবে কাজ করে আমাকে কি করতে হবে? র্যাঙ্কিং করাতে হবে, নাহলে আমি র্যাঙ্কিং করতে পারবো না। কিন্তু আমি যেটা বললাম ওইভাবে করা যাবে, কিন্তু ওটা কিছু সময়ের জন্য, মাত্র 7 দিন বা 10 দিন, সর্বোচ্চ হইলে আপনি 15 দিনের জন্য আপনি র্যাঙ্কিং এ একে থাকতে পারবেন। হ্যাঁ, র্যাঙ্কিং এ ধরেন একে থাকতে পারেন সর্বোচ্চ, যদি মেনটেন না করেন, সবকিছু যদি 100% না করেন, সেই ক্ষেত্রে যদি আপনি উল্টা পাল্টা করেন, একটা 10%, একটা 20%, 30%, একটা 100%, এরকম ভাবে যদি করেন, হয়তো বা, শিওর না, গ্যারান্টি না, হয়তো বা আপনি আসতে পারবেন, আসবেন, ধরেন আসবেন, হ্যাঁ আসবেন, র্যাঙ্কিং এ একে আসবেন, বাট সেটা কিছু সময়ের জন্য, কয়েকদিনের জন্য। তো এই কয়েকদিনের জন্য যদি আপনি আসতে চান, তাহলে আসলেন, আসার পরে এই কয়েকদিন পর আপনার ওয়েবসাইট পুরা গুগলেও খুঁজে পাওয়া যাবে। আপনারা এমন কিক দেওয়া দেবে গুগল, মানে ওই যে পড়বেন সেখান থেকে আর আপনি আর ওইটা আর উপরে আসতে পারবেন না, র্যাঙ্কিং করাইতে পারবেন না। তো আপনি যদি আপনার ওয়েবসাইট ক্লায়েন্টে মানে একদম সেই কিক দেবে, হ্যাঁ কিক একদম হারাই ফেলবে, আপনার ওয়েবসাইটটা হারাই যাবে, কই যাবে? আপনি ওই যেখানে যে পড়বেন সেখান থেকে আর উঠে আসতে পারবেন না। তো আপনি যদি 2 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য বা 15 দিনের জন্য যদি আপনি র্যাঙ্কিং করাতে চান, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো করেন, কন্টেন্ট কোয়ালিটি করেন, ডোমেইন ফ্যাক্টরি করেন, ইউজার ইন্টারঅ্যাকশন করেন, অন পেজ এসে অফ পেজ এসে আপনার ইচ্ছা মতো করেন। 2-4 দিনের জন্য র্যাঙ্কিং একে থাকবেন, তারপর ভাই, খাবেন, ভাই। ঠিক করে যাবেন, হারাই যাবেন। এরপরে তো আপনি যদি পারফেক্ট ভাবে এসইও করেন, তাহলে আপনি একটা একদম পার্মানেন্টলি আপনি কি করবেন? আপনি পার্মানেন্টলি র্যাঙ্কিং এ একে থাকতে পারবেন, পার্মানেন্টলি র্যাঙ্কিং এ একে থাকতে পারবেন।
ও আচ্ছা, আচ্ছা স্ক্রিন রেকর্ড অফ করেন। তাহলে এখন 20 মিনিটের ব্রেক। আর কি তাজমহল ভাই আপনি এই যে ক্লাস কন্টেন্ট কোথায় ছিলাম? আমরা ছিলাম কোথায়? উপরে উপরে আচ্ছা যে র্যাঙ্কিং ফ্যাক্টরি। তাহলে আমরা এই যে এটা র্যাঙ্কিং ফ্যাক্টরি, র্যাঙ্কিং ফ্যাক্টরিতে ছিলাম আমরা। তো এখন র্যাঙ্কিং ফ্যাক্টরিতে দেখেন, র্যাঙ্কিং ফ্যাক্টরিতে আমরা শিখলাম কন্টেন্ট কোয়ালিটি সম্পর্কে, আমরা শিখলাম ডোমেইন ফ্যাক্টরি সম্পর্কে আমরা শিখলাম। এরপর আমরা গুগলের অ্যালগরিদম সম্পর্কে শিখলাম যে গুগলের 200+ অ্যালগরিদম আছে। আচ্ছা কেউ একজন আমাকে, আপনাদের মধ্যে যে কোনো একজন আমাকে এই অ্যানসারটা দেন, আপনাদের উপর আমার এই কোশ্চেন, যে এই যে 200+ অ্যালগরিদম আছে, আমরা এই 200+ অ্যালগরিদম কিভাবে মেইনটেইন করব, কিভাবে মেইনটেইন করে আমরা আমাদের পেজ থেকে র‍্যাঙ্কিং এ নিয়ে আসবো, কিভাবে বলেন? আগে ভালো করে যে কেউ বলেন। আগে ভালো করে সার্চ করব, তারপর মানে 200 সম্পর্কে আগে গুগল ঘেটে জানবো যে কি কি সিস্টেম আছে, জানার পর আমি তো তারপর তাহলে আপনি তো ক্লাসে মনে হয় আপনি বোঝেন নাই। আমি একটু আগে বললাম যে গুগলের 200+ অ্যালগরিদম আছে, কিন্তু কি কি অ্যালগরিদম, কি নিয়ম কানুন সে আজ পর্যন্ত গুগল কি করছে, কি করে পাবলিশ করে নাই, মানুষকে জানায় নাই। যদি মানুষকে জানাইতো তাহলে কি করতো মানুষ, এই যেটা অ্যালগরিদম হতো, মেন যে অ্যালগরিদম গুলো থাকতো সেটাই শুধু কাজ করতো, তার উপর কাজ করে র্যাঙ্কিং এ নিয়ে আসতো, অন্যগুলোর গুরুত্ব দিত না। যেমন সাপোজ ধরেন যদি গুগল অ্যালগরিদম গুলোর মধ্যে যদি এই কন্টেন্ট কোয়ালিটি যদি মনে করেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে, যদি গুগল বলে যে এই কম্পিউটারটা আপনার কন্টেন্ট কোয়ালিটি যে 100% করবে সে একে আসবে, এটা যদি গুগল অ্যালগরিদম মধ্যে যদি বলা থাকতো তাহলে মানুষ কি করতো, সবাই এই কন্টেন্ট কোয়ালিটির উপরে গুরুত্ব দিত, বাকিগুলোর উপরে কিন্তু গুরুত্ব দিত না। অন পেজ উপরে গুরুত্ব দিত না, অফ পেজে গুরুত্ব দিত না, বা একটার উপরে গুরুত্ব দিত। তো এই জন্য গুগল করছে আমাদের কাছ থেকে এই অ্যালগরিদম গুলো হাইড করে রাখছে, এখন পর্যন্ত পাবলিশ করে নাই। তো পাবলিক যেহেতু করে নাই সেহেতু আমরা কিভাবে জানবো যে এই আমরা র্যাঙ্কিং এ আসবো কিভাবে? তো এইটা জানার উপায় হলো, মেইন উপায় হলো কিছু এক্সপার্ট তারা ওয়েবসাইটের উপরে রিসার্চ করছে, রিসার্চ করে কিভাবে র্যাঙ্কিং এ আসা যায় সেটা রিসার্চ করছে, রিসার্চ করে কয়েকটা জিনিসের উপরে তারা সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে, দিয়ে বলছে যে এই কটা যদি ঠিকঠাক করেন তাহলে র্যাঙ্কিং একে আসতে পারবেন। তো কোন কোন জিনিস ঠিকঠাক করতে হবে? কন্টেন্ট কোয়ালিটি, ডোমেইন ফ্যাক্টরি, ইউজার ইন্টারঅ্যাকশন, অন পেজ এসিও, অফ পেজ এসিও, এই পাঁচটা যদি আপনি পারফেক্ট ভাবে করেন তাহলে আপনার ওয়েবসাইটকে আপনি র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন। যদি এগুলো পারফেক্ট ভাবে না করেন সেই ক্ষেত্রে আপনি একে আসতে পারবেন না। যদিও যদি আপনি কোনো ফেক কিছু নিয়ম টিয়ম মাইনা যদি আপনি করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 সপ্তাহ, 5 দিন, 10 দিন বা 15 দিনের জন্য আপনি র্যাঙ্কিং একে থাকতে পারবেন, তারপরে আপনি কি হারায় যাবেন, আপনাকে খুঁজে পাওয়া যাবে না ইয়াতে গুগলে আর। তো এখন কি বুঝতে পারছেন যে এই 200+ অ্যালগরিদম এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? বলেন। ফার্স্ট হলো মেন, জি হ্যাঁ, এই পাঁচটাই হলো মেন। কন্টেন্ট, ডোমেনটা ভালো করে গেল ভাই আপনার কথা ঠিকভাবে বোঝা যাচ্ছে না আলম ভাই। আলমিন ভাই কিছু বলবেন না? নেই 200+ অ্যালগরিদম আছে, বাট এগুলো সম্পর্কে আমরা জানি না। আমরা যদি ফুল এসইও করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই 5টা ঠিকঠাক করলে আমরা ভালো একটা এসইও করতে পারবো, ভালোভাবে আমাদের র্যাঙ্কিং করতে পারবো। শুধু এই 5টার উপর গুরুত্ব দিলে কিন্তু হবে না। আবার ভাবেন না যে এই 5টাই করলে আমার এসইও হয়ে গেল, তা নাই, যে নিচে কিন্তু আরো অপশন আছে। আচ্ছা এখন আছে ইউজার ইন্টারঅ্যাকশন। ইউজার ইন্টারঅ্যাকশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো এখানে সব থেকে বেশি একদম সব থেকে না, মানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ইউজার ইন্টারঅ্যাকশন ইম্পর্টেন্ট।
তো ইউজার ইন্টারাকশন কেমন ইম্পর্টেন্ট, ইউজার ইন্টারাকশনের মাধ্যমে আপনি র্যাঙ্কিং এ একে আসতে পারবেন। সেটা কিভাবে আমি আপনাদের দেখাই দিই যে ইউজার ইন্টারাকশনের মাধ্যমে কিভাবে আপনি র্যাঙ্কিং একে আসতে পারবেন। গুগল যে আপনাকে র্যাঙ্কিং এ একে নিয়ে আসবে, একে নিয়ে আসার জন্য গুগল ইউজার ইন্টারাকশনে অ্যানালাইজ করে, ইউজার ইন্টারাকশন অ্যানালাইজ করে। ইউজার ইন্টারাকশন অ্যানালাইজ কিভাবে করে এটা আমরা দেখব। ধরুন আমি হলাম একজন ভিজিটর, তো আমি এখানে সার্চ করছিলাম বগুড়া টু ঢাকা সার্চ করছিলাম। তো এখন আমি চাচ্ছি যে বগুড়া থেকে ঢাকা যাবো, ঢাকা থেকে বগুড়া আসবো যেটা। তো আমি এখন চাচ্ছি যে বাসের টিকিট কিনবো। তো বাসের টিকিট কেনার জন্য এখানে দেখেন কয়েকটা ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট আছে। তো আমি ফার্স্টে দুইটাতে যাইতে চাচ্ছি। ঢাকা টু বগুড়া যেটা আছে এটা একটা সহজ.com আর নিচে আছে বগুড়া টু ঢাকা। তো আমি দুইটা ওয়েবসাইট আমি ভিজিট করতেছি। দেখেন একটা ভিজিট করলাম, এই ওয়েবসাইটে ভিজিট করলাম, দুইটা ওয়েবসাইট আমি ভিজিট করতেছি। এখন আমি কিন্তু এটা আপনাদের ইউজার ইন্টারাকশন বোঝাচ্ছি। ইউজার ইন্টারাকশনটা কি এটা খুব মনোযোগ দিয়ে বুঝে নেবেন। আমি এখন আছি সহজ.com এর ওয়েবসাইট। সহজ.com এর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আছি আমি এখন। সহজ.com এর ওয়েবসাইট থেকে আমি কি করতে পারবো, টিকিট কাটতে পারবো। টিকিট কিনে আমি ঢাকা থেকে বগুড়া যেতে পারবো, বগুড়া থেকে ঢাকা আসতে পারবো, আমি এখান থেকে টিকিট কাটতে পারবো। আচ্ছা, সহজ.com আমি ওপেন করলাম। পাশাপাশি আমি কেমনে যাব.com এই ওয়েবসাইটটাও আমি ভিজিট করলাম। তো এখান থেকেও আমি টিকিট কাটতে পারবো। এই যে কন্টাক্ট নাও, এখানে কন্টাক্ট নাম্বার দিচ্ছি, এখান থেকে এদের সাথে কন্টাক্ট করে আমি টিকিট কাটতে পারবো এখান থেকেও। তো এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা, একটা জিনিস আগে বলতেন যে দেখেন যে একটা কোয়ালিটি দেখেন, ওয়েবসাইটের কোয়ালিটি দেখেন। এই ওয়েবসাইটটা কত সুন্দর, সবকিছু সাজানো গোছানো, সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো। আর এই ওয়েবসাইটটা দেখেন কেমন এলোমেলো, অগোছালো। আচ্ছা, এই ওয়েবসাইটটা একটু আপডেট করছে, আগে এই ওয়েবসাইটটা এরকম ছিল না, একটু আপডেটে নিয়েছে ওয়েবসাইটটা। আচ্ছা যাই হোক, তো আর এই ওয়েবসাইট একটা প্রবলেম দেখেন, আর লোড নিচ্ছেই, এ ঘুরতেইছে, ওয়েবসাইটটাকে একদম সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। তো একটা তফাৎ দেখেন যে ওয়েবসাইটটা দেখতে কোনটা সুন্দর লাগতেছে, .com সুন্দর লাগতেছে নাকি এই কেমনে যাব.com এটা সুন্দর লাগতেছে, কোনটা সবচেয়ে সুন্দর লাগতেছে বলেন? কি আছেন কি সবাই? সহজ.com সহজ.com এটা একটু বেশি সুন্দর লাগতেছে, আর এটা অতটা সুন্দর লাগতেছে না, অতটা সুন্দর না, অত সাজানো গোছানো নাই। এই ওয়েবসাইটটা অত সাজানো সুন্দরভাবে সাজানো গোছানো নাই। তো এখন আমি ভিজিটর হয়ে আমি টিকিট কাটবো, আমি টিকিট কাটার জন্য আসছি। তো এখন টিকিট কাটার জন্য আমি কেমনে যাব.com এটাতে আসলাম। আসার পরে এই ওয়েবসাইটটাতে আমি আসলাম, আসার পরে আমি আমি এই ওয়েবসাইটে থাকলাম, ওয়েবসাইটে আমি ভিজিট করলাম, ভিজিট করে কতক্ষণ আমি ওয়েবসাইটে থাকলাম, এগুলা কি করে গুগল অ্যানালাইজ করবে। গুগল অ্যানালাইজ, আমি এই ওয়েবসাইটে কতক্ষণ থাকলাম, কতটা ক্লিক করলাম, এই সব কিছু গুগল অ্যানালাইজ করবে। যে আমি যে স্ক্রল নিচে যাচ্ছি এগুলাও গুগল অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে আমি যে এই ওয়েবসাইটে আসলাম, এসে ব্যাক বা ট্যাব এখান থেকে কেটে দিলাম। আমি ওই ওয়েবসাইটটা ওপেন করে ট্যাব কেটে দিলাম, কেটে দিয়ে একটা ওয়েবসাইটে গেলাম, অন্য ওয়েবসাইট যেমন এই সহজ.com আসলাম। আসার পরে আমি যে রাইডে ক্লিক করলাম, হিসাব করেন আমি একটা ক্লিক করছি, ফুডে ক্লিক করলাম, দুইটা ক্লিক করলাম, আচ্ছা ট্রাকে ক্লিক করলাম, তিনটে হইলো, বাসে ক্লিক করলাম, টোটাল 4টা ক্লিক করলাম। এই যে 4টা ক্লিক করলাম আমি এখানে, 4টা ক্লিক করলাম, এই যে এখানে নিচে আসলাম, নিচে এসে এই যে এগুলো আমি সিলেক্ট করলাম, এইভাবে আমি সিলেক্ট করলাম, এখানে করলাম, এইগুলাতে আমি সিলেক্ট করলাম। এই যে আমি যে এই এতগুলো সিলেক্ট করলাম, মাউস ক্লিক করলাম, এই যেগুলাতে ক্লিক করলাম, এই সব কিছু
কি করতেছে, গুগল অ্যানালাইজ করতেছে। তো এতগুলো ক্লিক করার মানে কি, এতগুলো যে আমি ক্লিক করার ফলে গুগল কি বুঝবে, গুগল বুঝবে যে অবশ্যই এই ওয়েবসাইটটা আমি ভিজিট, আমাকে সে ভালো কিছু সার্ভিস দিতে পারতেছে, ভালো কিছু সার্ভিস দিচ্ছে এই ওয়েবসাইটটা আমাকে। এই জন্য আমি ভিজিটর কি করতেছি, আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি এবং পেজের ভিতরে ক্লিক করতেছি, পেজ স্ক্রল করতেছি, স্ক্রল করে দেখতেছি, পড়তেছি, এগুলো সবকিছু কি করবে, গুগল অ্যানালাইজ করবে। তো গুগল অ্যানালাইজ করে যখন দেখবে এই ওয়েবসাইটটাতে এতগুলো ক্লিক পড়ছে, একজন ভিজিটর গুলো ক্লিক করছে, এই আমি যে টাইমটা স্পেন্ড করতেছি এই ওয়েবসাইটে, আমি যে টাইম স্পেন্ড করতেছি, এইটাও গুগল অ্যানালাইজ করবে। এত কিছু অ্যানালাইজ করে গুগল কি বুঝবে, গুগল বুঝবে যে অবশ্যই এই ওয়েবসাইটটা আমি ভিজিটর, আমাকে সে একটা ভালো কিছু সার্ভিস দিতে পারতেছে, ভালো কিছু সার্ভিস দিচ্ছে। তখন কি করবে গুগল, করবে কি, তখন গুগল বলবে যে একে বিশ্বাস করা যায়, এ ভালো কিছু সার্ভিস দিতে পারতেছে, তার ভিজিটরকে ভালো কিছু সার্ভিস দিতে পারতেছে, তাহলে একে কি করা যায়, একে দেয়া যাওয়া যায়, এক ধাপ উপরে তুলে দেবে তখন গুগল। এরকম ভাবে ধাপে উপরে তুলে দিতে দিতে কি হবে, একদম র্যাঙ্কিং এ একে চলে যাবে। আমি এই সহজ.com এ আসলাম, এসে কি করে টাইম স্পেন্ড করতেছি, এখানে স্ক্রল করতেছি, ক্লিক করতেছি, এগুলো সব কিছু গুগল অ্যানালাইজ করতেছে। অ্যানালাইজ করে গুগলের কাছে এই ওয়েবসাইটটা কি হচ্ছে, বিশ্বস্ত হচ্ছে। কিন্তু বিশ্বস্ত হচ্ছে এই যে আমি ক্লিক করতেছি, এই যে আমি টাইম স্পেন্ড করতেছি, এইটা দেখে গুগল কি বলছে, এটা একে বিশ্বাস করতেছে, এই ওয়েবসাইটটাকে বিশ্বাস করতেছে। এই জন্যই করতেছে যে এই ভিজিটটা আসলো, আসার পরে অনেকক্ষণ কিন্তু আছে, এই ওয়েবসাইটটাতে কিন্তু আমি অনেকক্ষণ আছি, প্লাস আমি এখানে ক্লিক করতেছি। তো এগুলোর কারণে এই ওয়েবসাইটটা কি ট্রাস্টেড হবে, গুগলের কাছে ট্রাস্টেড হবে। এই গুগলের কাছে ট্রাস্টেড করার ফলে কি হবে, এই ওয়েবসাইটটা অটোমেটিক র্যাঙ্কিং করবে, এটা অটো র্যাঙ্কিং হবে। এটার জন্য অতটা এসইও গুরুত্ব না। তো এসইও গুরুত্ব বললে ভুল হয়, এখানে আপনি পারফেক্ট ভাবে ঠিক করলেই তো, তাহলেই তো আপনি একে যেতে পারবেন। আর পারফেক্ট ভাবে আপনার ওয়েবসাইটটা সাজানোটা এর মধ্যে পড়ে। তো আপনি যদি গুগল র্যাঙ্কিং একে আসতে চান, তাহলে আপনার ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজাতে হবে, টোটাল আপনার গ্রাহককে আকৃষ্ট করতে হবে। কেমনে যাবো, আচ্ছা, যেটা বলছিলাম, তো এই কেমনে যাবো .com যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে কি করতেছি, আমি এই ওয়েবসাইটে ভিজিট করার পরে ওয়েবসাইটটা যখন আমি দেখে আমার অতটা ভালো লাগে নাই, অতটা ভালো না লাগার কারণে আমি ওয়েবসাইটটা থেকে লিভ নিয়ে আমি যখন এই সহজ.com এ ঢুকছি, সহজ.com এ ঢোকার পরে দেখলাম সহজ.com এর ইন্টারফেসটা খুব সুন্দর, এখানে এদের সার্ভিসটা আমার কাছে ভালো লাগছে, আমি এই ওয়েবসাইটটাকে ট্রাস্ট করতেছি। তো এটা যখন হচ্ছে, তখন আমি এই সহজ.com এ টাইম স্পেন্ড করার ফলে গুগল অ্যানালাইজ করে গুগল বুঝতেছে যে এটা ট্রাস্ট করা, তাহলে একে আমি র্যাঙ্কিং একে দিতে পারি। টোটাল বিষয় বুঝতে পারছেন, ইউজার ইন্টারঅ্যাকশনটা কি? জি ভাইয়া। আচ্ছা, কি বুঝলেন ইউজার ইন্টারঅ্যাকশন, বলেন একটু বোঝাই দেন। ভাইয়া ওই মানে সার্ভিস গুলা ব্যবহারকারীরা যে ওইখানে প্রবেশ করার পরে ভাইয়া তাদের যদি ভালো লাগে জিনিসটা, ওটা যতক্ষণ থাকবে বাই করবে, ওইটা গুগল বুঝতে পারবে, মানে গুগল এটা নিয়ে নেবে, ওইভাবে কাজটা করবে। বিষয়টা হচ্ছে হলো, গুগল আপনার ওয়েবসাইটটাকে অ্যানালাইজ করবে। হ্যাঁ, গুগল আপনার ওয়েবসাইটটাকে চেক করবে, দেখবে যে সে যে আমার কাছে তার ওয়েবসাইটটা জমা দিলো, তো এই ওয়েবসাইটে মানে এখানে হ্যাঁ ভাইয়া, ব্যবহারকারী আসে কিনা বা দেখে কিনা এই জিনিসটা ভালো করে, এই বিষয়গুলো।
হ্যাঁ, আমি ওয়েবসাইটের মালিক, আমি কি আমার ওয়েবসাইটে কি ভালোভাবে সার্ভিস দিতে পারতেছি কিনা সেটা গুগল দেখবে, যে এই ওয়েবসাইটটা কি তার গ্রাহককে সঠিকভাবে সার্ভিস দিতে পারতেছে কি পারতেছে না। এরপরে এই বাউন্স রেটের বিষয়টা দেখবে, তারপর আপনার কন্টেন্টের উপর। তো সেটা হচ্ছে সবচেয়ে সহজ ভাষায় বলতে গেলে বলা যায়, যদি আমরা গুগলের কাছে বিশ্বস্ত হইতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের একটা পারফেক্ট ভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, এবং ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো থাকবে, কন্টেন্ট গুলো সুন্দরভাবে সাজাতে হবে, সাজায় মানুষকে আকৃষ্ট করতে হবে। মানুষকে যত আকৃষ্ট করতে পারবো আমি, আমার ওয়েবসাইটটা তত তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করার উপায় কি? র্যাঙ্ক করার মেইন উপায় হলো আপনাকে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এবং মানুষের কাছে পৌঁছাতে হবে। আপনি যে বিষয় নিয়ে কাজ করেন না কেন আপনার ওয়েবসাইটে, সেই বিষয়টা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে আপনার ওয়েবসাইটের মধ্যে। মানুষ যেন বুঝতে পারে যে আপনার ওয়েবসাইটে গেলে ভালো কিছু সার্ভিস পাওয়া যাবে। জি ভাই, মনির ভাই কি বললেন? স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, এবার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, আপনাদের এই যে সহজ.com দিয়ে বুঝালাম, একটু কেমনে যাবো.com এটা দিয়ে আমি বুঝাই। তো এখন আমি কেমনে.com ভিজিট করতেছি, আমি ভিজিট করতেছি ওয়েবসাইটটাতে। ওয়েবসাইটে একটু দেখবেন লোডিং টাইম বেশি নিচ্ছে, ওয়েবসাইটটাতে লোডিং টাইম বেশি নিচ্ছে। আমি ভিজিটর হিসেবে এখানে সন্তুষ্ট হইতে পারলাম না। প্রথম দেখেন লোডিং টাইম বেশি নেবে। আচ্ছা, এর সাথে এখানে ইয়েটাও দিয়ে দিই, তাহলে বোঝা যাবে যে আমার নেটের প্রবলেম নাকি ওয়েবসাইটের প্রবলেম। আমি সহজ.com-টাও দিয়ে দিলাম। আচ্ছা দেখেন, এই যে সহজ.com লোডিং নিয়ে ফেলছে, এটার পরে দিছি, এটা এখনো ঠিক মতো লোডিং নেয় না, আর সহজ.com অলরেডি লোডিং নিয়ে ফেলছে, এটা একটু ঘুরতেছে। তো এটাতে প্রথমত আমি যেটা দেখলাম, এটা লোডিং টাইমটা বেশি নিল এই ওয়েবসাইটটা। আর এই ওয়েবসাইটটা কিসের বলেন তো? ওয়েবসাইট তৈরি করে রাখা দিচ্ছে, তারপর র্যাঙ্কিং 2 এ দেখাচ্ছে। এই কিসে তৈরি এই ওয়েবসাইটটা? ওয়ার্ডপ্রেস এটা সিম্পল ভাবে তৈরি করে। কি দেখে বুঝবো যে এটা ওয়ার্ডপ্রেস, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে, এটা কোডিং দিয়ে? এটা দেখেই বোঝা যাচ্ছে, যে দেখেন, আপনি দেখেন ওয়েবসাইটটা দেখলেই বোঝা যাচ্ছে, মানে ভিতরে ওয়েবসাইটের ভিতরে কাজ দেখলেই বোঝা যাবে। আর এই যে এইটা কোডিং এর, এটা কোডিং এর ওয়েবসাইট। মানে ওয়েবসাইট অতটা সাজানো গোছানো না, এটাই তো। ওই সাধারণ উপর নির্ভর করে, তারপরে যে আপনার ইয়েগুলো ডিজাইনের উপর, যে ডিজাইন গুলো আছে এগুলোর উপর নির্ভর করে কোডিং সিস্টেম। আচ্ছা, আপনাদের শেখাই দেবো যে কিভাবে বুঝবেন যে কোনটা ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট, আপনার এই কোডিং সাইট, ওগুলো বুঝাই দেবো। তো এখন যে টপিকে ফিরে আসি, দেখেন এই পেজটা কোনো লোডিং নিচ্ছেই, এখন 100% লোডিং নেয় নাই। তো আমি ভিজিটর হিসেবে, আমি একটু যেহেতু শুনি, সেই হিসাবে এই ওয়েবসাইটটা আমার পছন্দ হয় না। পছন্দ হওয়ার পরে আমি কি করবো, ইন্ট্রোডাকশন দিচ্ছে এরা, এই যে বগুড়া টু ঢাকা যাওয়ার জন্য ইন্ট্রোডাকশন দিছে। আচ্ছা, ইন্ট্রোডাকশন এরা দিছে, ভালো কথা। তো আমরা সহজ.com একটু দেখি ইন্ট্রোডাকশন। এই যে সহজ.com কত সুন্দর করে কি করছে, সাজাই দিচ্ছে এখানে। আর তাদের দেখেন এরা সাজাইছে, প্রথম লাইন দেখেন, সেকেন্ড লাইন দেন, প্রথম লাইন বেড়ে গেছে, সেকেন্ড লাইন কমে গেছে, তারপর থার্ড লাইন বড় হয়ে গেছে, ফোর্থ লাইন দেখেন কি, ফিফথ কই, সিক্স লাইন দেখেন, লাইনের ঠিক নাই, এখানে লাইনের কোনো ঠিক নেই। এনারা ওয়েবসাইট যে তৈরি করছে, এনারা লাইনের কোনো ঠিক নেই, কোনো নিয়ম মানেনি, জাস্ট লিখে গেছে। তো এইটা কিন্তু একদিক দিয়ে ভুল। আমি যদি জানি বুঝি, এই জন্য আর কি আমি এটা ধরতে পারতেছি। হ্যাঁ, এই যে এখানে দেখেন লাইন টাইম ঠিকঠাক নাই, কিরকম। তো এই ওয়েবসাইটটা, আমি কিন্তু এই ওয়েবসাইটটা অতটা সন্তুষ্ট হইতে পারলাম না।
তাহলে সন্তুষ্ট না হয়ে আমি কি করতেছি, ওয়েবসাইটে আমি বেশি টাইম স্পেন্ড করলাম না, আমি এখান থেকে এটা দিচ্ছি বা ব্যাকে চলে যাচ্ছি। তো এইটাও কিন্তু গুগল অ্যানালাইজ করতেছে। তো গুগল অ্যানালাইজ করে কি বুঝলো এইটাতে, তো এইটাতে ভিজিটর যখন আসতেছে এসে বেশি টাইম স্পেন্ড করতেছে না, দ্রুত এই ওয়েবসাইটটা থেকে লিভ নিচ্ছে ভিজিটর, তাহলে গুগল কি করবে, গুগল বুঝবে যে এ ভালো সার্ভিস দিতে পারতেছে না, তাহলে এ যেখানে আছে সেখানেই থাক, একে উপরে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে না, এবং বরং এই যদি টপে থাকে সেই ক্ষেত্রে আস্তে আস্তে একে নেমে দেবে, ওকে আস্তে আস্তে নিয়ে যাবে, অন্য যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলো নিয়ে যাবে। তো আমাদের কি, তো এই ওয়েবসাইটটা দেখে কি বুঝলাম, তাহলে যদি আমরা একে আসতে চাই তাহলে কি করতে হবে, আমাদের ভালো মানের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, এবং ডিজাইনটা মানে আমার যে ক্রেতা বা আমার যে ভিজিটর ট্রাফিক তাদেরকে আকৃষ্ট করতে হবে। আমি যদি তাদেরকে আকৃষ্ট করে আমার পেজে ধরে রাখতে পারি সেই ক্ষেত্রে আমার লাভ হবে, আমার ওয়েবসাইটে লাভ হবে, আমার ওয়েবসাইটে আমি গুগলকে বিশ্বাস করাই আমি কি করতে পারবো, অটোমেটিক্যালি আমি র্যাঙ্ক করাইতে পারবো। আচ্ছা, ইউজার ইন্টারঅ্যাকশন আর একটা বিষয় আছে, ইউজার ইন্টারঅ্যাকশন একটা বিষয় হলো আপনার ওয়েবসাইটে বাটন মানে এমন কিছু ইয়ে করবেন, এমন কিছু কন্টেন্ট তৈরি করবেন যে কন্টেন্ট সাপোজ এখানে যেমন এই উপরে দেখেন আমি এই যে বাস দেখতেছি, তো এখন আমি জীবনে লঞ্চে উঠি নাই, হ্যাঁ লঞ্চে উঠি নাই, আমি চাচ্ছি বগুড়া থেকে দেখি ঢাকা লঞ্চে যাওয়া যায় কিনা, তাহলে আমি কি করতে, এখানে লঞ্চে যদি আমি ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করে লঞ্চে যাবো, কিন্তু লঞ্চে যাওয়ার কোনো পথ নাই, আমি জানি না লঞ্চে যাওয়ার কোনো পথ আছে কিনা, আমার ইচ্ছা হলো যে আমি লঞ্চে ক্লিক করবো, এখানে কিন্তু আকৃষ্ট করা হইলো, এখানে বা ভিডিওকে আকৃষ্ট করা হলো যে একটা টপিক থেকে আরেকটা টপিকে পার করে যাওয়া। এতে কি হলো, এই ওয়েবসাইটটাতে একটা ক্লিক করলো এবং যে পেজটাতে ভিজিট করলো এই পেজটাতে ভিজিটর এসে টাইম স্পেন্ড করলো, টাইম স্পেন্ড করার ফলে কি হলো, এই পেজটা গুগল অ্যানালাইজ করবে, তখন গুগল বুঝবে যে এই পেজটা আসলে ভালো সার্ভিস দিচ্ছে, যার কারণে ভিজিটররা আসতেছে, এসে এতগুলো ক্লিক করতেছে, এতক্ষণ সময় টাইম স্পেন্ড করতেছে। তাহলে আমরা যদি আমাদের কি করতে হচ্ছে একটু বলেন ইউজার ইন্টারঅ্যাকশনে, এই সাইদুল ভাই বলেন, সাইদুল ভাই। ভাই হ্যাঁ বলেন, কি বুঝতে পারছেন কি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে একটু বুঝাই দেন। প্রথমে আমাদের ওয়েবসাইটটাকে সুন্দরভাবে সাজাতে হবে, যাতে প্রথম লুকে ইউজাররা পছন্দ করে বা কিছুক্ষণ সময় স্পেন্ড করার মতো একটা অবস্থা থাকে। তো আমাদের যদি ওয়েবসাইটের আর্টিকেল গুলা বা কন্টেন্ট গুলা ভালো হয়, তাহলে ইউজাররা দেখে কিছু সময় স্পেন্ড করবে, ক্লিক করবে বা অন্যান্য জিনিসগুলো দেখবে। এটা গুগল হচ্ছে তারা দেখবে যে এই ওয়েবসাইটে কিরকম সময় যাচ্ছে বা ইউজাররা কিরকম পছন্দ করছে। তো তখন হচ্ছে গুগল কি করবে, দুই এক ধাপ আগে দিতে পারে, যে যেহেতু এখানে মানুষ পছন্দ করতেছে তার মানে ওয়েবসাইটে ভালো। আচ্ছা তাহলে যদি আমরা এইভাবে অটোমেটিকলি গুগল যে আমাদের র্যাঙ্কিং এ উপর তুলে দেবে, সেটা করার জন্য আমরা কি করতে পারি আমাদের ওয়েবসাইটটাকে নিয়ে? আমাদের ওয়েবসাইটটাকে আগে হচ্ছে সাজাতে হবে, সুন্দরভাবে সাজাতে হবে। সাজাতে হবে বলতে আমাদের যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট নিয়ে আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর করে আমরা কি করব, সাজাবো। ভাই একটা কোশ্চেন ছিল। আচ্ছা কোশ্চেন করেন ভাই, যখন আমি প্রথম ওয়েবসাইটটা পাবলিশ করব, সেই ক্ষেত্রে তো আমার ওয়েবসাইটটা অনেক অনেক দূরে থাকবে, বলতে হচ্ছে 7-8 নাম্বার পেজে থাকবে, সেই ক্ষেত্রে তো ভিজিটর সার্চ করলে আমাকে পাবে না, আর হচ্ছে কোনো ভিজিটরই মনে হয় না যে 7-8 নাম্বার পেজে যা ভিজিট করে, সেই ক্ষেত্রে তো একটু প্রবলেম, তাই না? কোনো প্রবলেম নেই, দাঁড়ান আপনি বুঝাই দিচ্ছি। আপনি যে আপনার টার্গেট কি, আমরা এখানে এসও শিখতেছি জন্য আমাদের টার্গেট হলো আমরা গুগলের ফার্স্ট পেজে যাব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের টার্গেট এটা, তো আমরা টার্গেট করে আছি যে আমরা গুগলের ফার্স্ট পেজে যাব, তাহলে আমরা পেজ ভিজিট করার সময় পেজ যখন পাবলিশ করব তখন আমাদের পেজ কেন 7-8 নম্বরে যাবে? বুঝতে
আমরা তো এখানে সবকিছু মাঠ তো নামছি, আমরা তো একদম একে যাওয়ার জন্য। হয়তো বা আমরা যখন পাবলিশ করব তখন হয়তো কিছু সময়ের জন্য হয়তো বা আমাদের পেজটা 7, 8 বা 10 বা শেষে, একদম শেষে ধরেন একদম গুগলের শেষ পেজে থাকবে, ঠিক আছে? তো এখন এই শেষ পেজ থেকে আমাকে উপরে আসতে হবে তো, তাই না? তো শেষ পেজ থেকে উপরে আসার জন্য আমাকে কি কি করতে হবে, এই বিষয়গুলো নিচে আছে। আরো একটু ভেতরে যাই ক্লাসে, তখন আপনি বুঝতে পারবেন। এই কম্পিটিটর অ্যানালাইসিস যখন আমরা করব তখন আপনি বুঝতে পারবেন। আপনাকে ক্লাসের শুরুতে আমি বলছি যে কম্পিটিটর অ্যানালাইজ মানে আমাদের করতে হবে। এই যে যখন টি শার্ট নিয়ে বললাম, ব্ল্যাক টি শার্ট নিয়ে বললাম যে আমাদের কম্পিটিটর কারা, সেই কম্পিটিটরদের আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তাদের সাথে আমার ফাইট করে কিন্তু আমার একে হবে। তো আমি কিন্তু সবকিছু রেডি করে নিয়েই, আমি কিন্তু সব রেডি করছি। আমাকে একে আসতে হবে কিভাবে সেটা সেটার কিন্তু একটা লিস্ট করছি আমি। হ্যাঁ, লিস্ট করেই কিন্তু আমি করতে আসবো। তো লিস্ট আমি যখন হয়তো পেজটা পাবলিশ হওয়ার 2-1 দিন লাগবে, পাবলিশ গুগল বট আমার পাঠাবে, গুগল বট আমার তথ্যগুলো নিয়ে যাবে। যে পাবলিশ হবে এর মধ্যে আমি কি করব, আমার যে এই লিস্টটা করছি সেই লিস্টটা আমি পাবলিশ করার সাথে সাথে কাজ করে দেব। পাবলিশ হয়ে যায় আমার কাজ শুরু, কাজ স্টার্ট। পাবলিশের আগেও আপনি কাজ স্টার্ট করতে পারেন। যেমন অফ পেজও বলা হচ্ছে, যেটাকে অফ পেজেস বলা হয়। মূল মন্ত্র হচ্ছে অফ পেজেও। অফ পেজে গেলে বুঝতে পারবেন যে অফ পেজ এসইও কি, কিভাবে কাজ করতে হয় সেটা বুঝতে পারবেন। অফ পেজ এসইওতে যখন আমি যাব তখন বুঝতে পারবো। আচ্ছা, ইউজার ইন্টারঅ্যাকশন, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? রিকোসেল ভাই, ইউজার ইন্টারঅ্যাকশন এখন রাসেল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, হুমায়ুন আহমেদ ভাই, হুমায়ুন আহমেদ ভাই, কেউ দেই শোনে না ভাই। ইউজার ইন্টারঅ্যাকশন সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, আপনার মাইক্রোফোন প্রবলেম। আমি বাকি বিষয়গুলো শেষ করে ফেলি। আচ্ছা, ইউজার ইন্টারঅ্যাকশন আমার তাহলে শেষ হয়ে গেল। তাহলে ইউজার ইন্টারঅ্যাকশনে কি করতে হবে? ইউজার ইন্টারঅ্যাকশনে আরেকবার রিপিট করতেছি, ইউজার ইন্টারঅ্যাকশনে আমাদের গুগল আমাদের ওয়েবসাইটে অ্যানালাইজ করে। ইউজার ইন্টারঅ্যাকশনে একদম সহজ ভাষায় একদম ক্লিয়ার করে দিই। ইউজার ইন্টারঅ্যাকশনে গুগল আমাদের ওয়েবসাইটে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে দেখবে যে আমি আমার ভিজিটরকে আমি সঠিক তথ্য দিতে পারছি কিনা। যদি আমি সঠিক তথ্য দিয়ে থাকি সেই ক্ষেত্রে গুগল খুশি হয়ে গুগল আমাকে ট্রাস্ট করে আমাকে কি করবে, র্যাঙ্কিং এ আগে এগিয়ে যাবে, এক ধাপ করে এগিয়ে দেবে। এইভাবে আমি কি করতে পারি, ইউজার ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটটাকে নিয়ে গুগলের র্যাঙ্কিং এ ফার্স্ট পেজে আসতে পারি, র্যাঙ্কিং 1 এ আসতে পারি এই ইউজার ইন্টারঅ্যাকশনের মাধ্যমে। আচ্ছা, অন সাইট ফ্যাক্টরি, অর্থাৎ এখানে বলা হচ্ছে অন সাইট ফ্যাক্টরি বলতে বলা হয়েছে এখানে যে অন পেজ এসইও। অন পেজ এসইওটা কি? অন পেজ এসইওটা হচ্ছে, একদম সহজ ভাষায় বলতেছি, অন পেজ এসইওটা হচ্ছে যে এই যে পেজটা যে দেখতেছেন, এই পেজটাতে যে দেখতেছেন, এই পেজটাতে যা কিছু আছে এটা হলো অন পেজ এসইও। অন পেজ যা কিছু আছে সবকিছু কিন্তু অন পেজ এসইওর মধ্যে পড়ে। আচ্ছা, অন পেজ এসইওর কাজ, অন পেজ এসইওর কাজ হচ্ছে যখন আপনি কোন ওয়েবসাইট তৈরি করেন, যখন কোন একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনি একটা পেজে কাজ করবেন বা একটা প্রত্যেকটা পেজে কাজ করতে হয়। ওয়েবসাইট করার জন্য প্রতিটা পেজে কাজ করতে হয়। যে পেজে কাজ করবেন সেই পেজের যে কাজগুলো করবেন ওইটাই হচ্ছে অন পেজ এসইও। মানে পেজের মধ্যে যে কাজগুলো করবে ওইটা হচ্ছে এসইও ধরা, ওই কাজটাকে এসইও বলা হচ্ছে, অন পেজ এসইও। একদম সহজ ভাষায় সিম্পল বললে বলা যাবে যে অন পেজ ওয়েবসাইট তৈরির সময় নির্দিষ্ট কোন পেজে যে কাজগুলো করা হয়, যে কন্টেন্ট গুলো লেখা হয়, এই কন্টেন্ট গুলো হচ্ছে এসইও। যেমন আপনি একটা পেজে কিন্তু আমরা কি করি, কন্টেন্ট তৈরি করি।
কন্টেন্টটাকে এসইও, তাই না আমিরুল ভাই? আমরা যখন কোন একটা কন্টেন্ট লিখবো বা কন্টেন্ট তৈরি করবো, সেই কন্টেন্টটা একটা পেজের মধ্যে তৈরি করবো, পেজের মধ্যে দেবো। তো সেই কন্টেন্টটা কি একটা এসইও না আমাদের? তাহলে যদি তাহলে যদি আমরা একটা পেজে যদি আমরা কন্টেন্টটাকে লিখি, কন্টেন্টটাকে ঢোকাই দিই, তাহলে কি হচ্ছে? অন পেজ এসইও, অন পেজের মধ্যে আমি কি করলাম? একটা পেজের মধ্যে আমি কি করলাম? এসইও করলাম। কি এসইও করলাম? কন্টেন্ট একটা কিন্তু কন্টেন্ট আমি ওখানে আমার পেজের মধ্যে দিয়ে দিই। তাহলে কন্টেন্টের এসইও আমার কি হয়ে গেল? অন পেজে হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারছেন? শুধু কন্টেন্ট, এখানে কিওয়ার্ডের ব্যাপারটা আছে, তারপর গিয়ে কন্টেন্ট ক্রিয়েশন আছে, টাইটেল আছে, এটা অনেক আছে। এটা অন পেজের মধ্যে আমি গেলে বুঝতে পারবেন যে অন পেজের মধ্যে গেলে এখানে বুঝতে ম্যাটার ট্যাগ, তারপর হেডিং ট্যাগ, ইন্টারনাল লিংক, ইমেজ, এর মধ্যে গেলে আপনি বুঝতে পারবেন। অন পেজের অনেক পার্ট আছে, যে এই পর্যন্ত অন পেজের এই পর্যন্ত পার্ট, এই পর্যন্ত পার্ট আছে। তো অন পেজে অনেক কিছু আছে। এখানে যে র্যাঙ্কিং আমরা শিখতেছি, তো র্যাঙ্কিং আমরা কিভাবে করব সেটা আগে জানেন। তো অন পেজ ফ্যাক্টরি একদম সিম্পল। অন পেজ ফ্যাক্টরি হচ্ছে আমাদের অন পেজ এসইও। তো অন পেজ এসইও, অন পেজ কি, এই কোশ্চেনই আমি অনেক জায়গায় আমাকে অনেক কোশ্চেন করছে, কিন্তু তাদেরকে অনেক বোঝাইতে হয়েছে কিভাবে কি করতে হয়। তো আপনাদের একদম সিম্পল ভাবে আমি বোঝাইলাম যে অন পেজ এসইও কি। অন পেজে আমরা কোন একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট তৈরি করার সময় যে পেজ থাকবে, যে পেজ, যেমন এই পেজ, এটা হচ্ছে সাব পেজ, এটা হচ্ছে সহজ.com এর বাস টিকিটস এর সাব পেজ। তো আমরা সাপোজ যে আমরা যদি টি শার্টের পেজ তৈরি করি, যদি টি শার্টের পেজ তৈরি করি, তাহলে কি করতে হবে? আমাদের এই পেজটার মধ্যে আমাদের টি শার্টের কন্টেন্ট লিখতে হবে, টি শার্ট ইমেজ দিতে হবে, টি শার্টের ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে যে কন্টেন্ট লেখা, কন্টেন্ট তৈরি করা, এটা কি এসইও না? এটা কিন্তু এসইও, কন্টেন্ট তৈরি করা এসইও। তাহলে পেজের মধ্যে আমরা কি করতেছি? কন্টেন্ট লিখতেছি, কন্টেন্ট দিচ্ছি। কন্টেন্টটা হচ্ছে এসইও, ওই যে বলা হচ্ছে অন পেজ এসইও। অন পেজ একটা পেজের মধ্যে যা কিছু দিচ্ছে এসইও দিয়ে করতেছি, একটা পেজের মধ্যে আমরা এসইও করতেছি। কি এসইও হচ্ছে? কন্টেন্ট আমরা কি করতেছি? লিখতেছি, কন্টেন্ট তৈরি করতেছি। তো কন্টেন্ট কিন্তু এসইও এর মধ্যে পড়ে, এসইও এর পরে বিধায় এখানে বলা হচ্ছে অন পেজ এসইও। এখন কন্টেন্ট তৈরির সময় আমাকে অনেক বিষয়গুলো আমাকে মেইনটেইন করতে হবে। তখন যখন আমরা কন্টেন্ট তৈরি করব বা আমরা যখন অন পেজে যাব, টোটাল যে অন পেজে যাব, তখন আমরা বুঝতে পারবো অন পেজে কি কি করতে হয়, কি কি তৈরি করতে হবে, কি কি লিখতে হবে, কেমন ভাবে সাজাতে হবে, সেটা আমরা অন পেজতে গিয়ে শিখবো, যখন প্র্যাকটিক্যালি করবো আমরা। তো এখন তো আমরা বুঝি অন পেজ এসইও কি, অন পেজ এসইওর কাজ কি। অন পেজ এসইওর কাজ হচ্ছে এক কথায় একদম সহজ, আপনারা একদম ভালো করে শুনে নিন। অন পেজ এসইওর কাজ হলো আপনার ওয়েবসাইটের মধ্যে কাজ। আপনার ওয়েবসাইট মধ্যে আপনি যে কাজটা করেন, সহজ কথায় আপনার ওয়েবসাইটে আপনি যে কাজটা করেন, ওয়েবসাইটের মধ্যে যে কাজটা করেন আপনি, সেটা হচ্ছে অন পেজ এসইও। আপনার ওয়েবসাইটের মধ্যে যা কিছু লেখালেখি করেন, এটাই হচ্ছে অন পেজ এসইও। এবং আপনার যে অফ পেজ এসইও, যেটা অফ সাইট ফ্যাক্টরি, অফ সাইট ফ্যাক্টরি এটা পার্ট, বিশাল একটা পার্ট আছে। এই পার্ট এখন আপনাদের কিছু বলবো না আমি, অনেক বড় পার্ট আছে। যে অফ পেজ এসইও অনেক 14টা পার্ট আছে, এখানে অনেক বেশি পার্ট আছে, বাট মেইন যে 14 পার্ট গুলো, সেই পার্ট গুলো আমি এখানে তুলে ধরছি। তো ওটা পরে বুঝবেন, যা শুধু এখন এতটুকু জেনে নেন, অফ পেজ এসইও হচ্ছে হলো আপনার ওয়েবসাইটের বাহিরের কাজ। অফ পেজ এসইও আপনার ওয়েবসাইটের বাইরে কাজ। আপনার ওয়েবসাইটের বাইরে যত কাজ করবেন, আপনার ওয়েবসাইটের জন্য যত কাজ করবেন ওয়েবসাইটের বাইরে, সেগুলো সবকিছু অফ পেজ এসইও কে বলা হয়। আপনার ওয়েবসাইটের জন্য যে কাজগুলো করবেন, ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো করবেন, সেটাই হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট ফ্যাক্টরি, এটাকে বোঝানো হচ্ছে। এখন কি বুঝতে পারছেন সবাই অন পেজ এসইও এবং অফ পেজ এসইও কি, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এর মধ্যে পার্থক্য কি, এটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। ওকে, জান মনিরুল ভাই, মনির ভাই সরি, মনির ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, এখন অন পেজ এসইও এবং অফ পেজ এসইও বুঝতে পারছেন কি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এর মধ্যে কি পার্থক্য, এটা একটু বুঝাই দেন আমারে। অন পেজটা হলো যে ওই ওয়েবসাইটের ভিতরে কার্যক্রম, আর অফ পেজ হলো যে ওয়েবসাইটের বাইরে, ওই ওয়েবসাইটটারে হাইলাইট করার জন্য যে অন্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, ওই জায়গায় যে তার প্রচারণা, এটা হলো অফ পেজ।
আমার ওয়েবসাইট প্রচার করা, আমি যে ওয়েবসাইট নিয়ে কাজ করবো সেই ওয়েবসাইটের প্রচার করব, বাইরে যে প্রচারটা হয় সেটাই হচ্ছে হলো অফ পেজ এসইও। আচ্ছা, এখানে সোনিয়া আপু আপনি বলবেন জি ভাইয়া। ইউজার ইন্টারঅ্যাকশন, অন পেজ এসইও, অফ পেজ এসইও, এই তিনটা একটু বোঝাই দেন আমাকে। ইউজার ইন্টারঅ্যাকশন, অন পেজ এসইও, অফ পেজ এসইও। ভাইয়া ইউজার ইন্টারেকশন হচ্ছে ইউজার ওই মানে ওয়েবসাইটে প্রবেশ করার পরে যে তার মানে সে ওইটা দেখে পছন্দ হইলো কিনা বা মানে এগুলার উপরে নির্ভর করে গুগল যে ওই ওয়েবসাইটটাকে যদি ভালো মানে যে ইউজার মানে ইউজ করতেছে তাদের যদি ভালো পারফরমেন্স দেখে ওইটার মধ্যে, তাহলে গুগল ওইটাকে আর কি মানে র্যাঙ্কে নিয়ে যাবে। এটাই হচ্ছে ইউজার ইন্টারেকশন। আচ্ছা, এরপরে অন পেজ এসইও অতটা সুন্দরভাবে অ্যানসার হয় না। আপনি বুঝতে পারছেন কি ইউজার জি ভাইয়া, ইন্টারঅ্যাকশনের বুঝতে কাজটা পারছি। কি, সেটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আপনি অন পেজ এসইও এবং অফ পেজ এসইওটা বোঝাই দেন। অন পেজ এসইও হচ্ছে ভাইয়া আমি যে ওয়েবসাইটটা তৈরি করব ওইটার মধ্যে যে যে কন্টেন্ট বা বিভিন্ন কিছু লিখবো বা মানে ওই বিষয়গুলো হচ্ছে অন পেজ। আর অফ পেজ হচ্ছে আমার ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করানোর জন্য আমি বাইরে যে কাজগুলো মানে ওই ওয়েবসাইটের উপর নির্ভর করে করব, মানে বাইরে কাজগুলো করব, ওইটা অফ পেজ। আচ্ছা, ঠিক আছে। আলামিন ভাই, ভাই আপনি কি কি বুঝলেন বলেন। র্যাঙ্কিং ফ্যাক্টরি, টোটাল র্যাঙ্কিং ফ্যাক্টরির উপরে আপনি একটু বক্তব্য দেন। আচ্ছা, কন্টেন্টের সম্বন্ধে ঘুমাইছিলেন নাকি? আচ্ছা, ইউজার ইন্টারঅ্যাকশন, অন সাইট ফ্যাক্টরি অর্থাৎ অন পেজ এসইও। আচ্ছা, আপনি অন পেজ এসইও এবং অফ পেজ এসইওটা আমি আরেকবার বলে দিই। হ্যাঁ, অন পেজ এসইও আলামিন ভাই, অন পেজ বলেন, কি বলবেন আমির ভাই, কি বলবেন বলেন। চালে যাক হচ্ছে তো। আচ্ছা, অন পেজ এসইও হচ্ছে হলো আপনার ওয়েবসাইটের মধ্যে কাজ। এখন আপনাকে অতটা বিস্তারিত বলতে পারতেছি না, তো এতটুকু সংক্ষেপে বুঝে নেন যে আমরা অন পেজ এসইও তে মানে আমাদের ওয়েবসাইটে যে কাজগুলো করব, ওয়েবসাইটের মধ্যে যে কাজগুলো করব সেটা হলো অন পেজের মধ্যে পড়ে, অন পেজ এসইও এর মধ্যে পড়ে। আর ওয়েবসাইটের বাইরে যে কাজ করব, ওয়েবসাইটের কাজগুলো যে ওয়েবসাইটের বাইরে করব সেটা হলো অফ পেজ এসইও। ঠিক আছে, বুঝতে পারছেন? কি যেমন লিংক বুঝলেন বিল্ডিং একটু করা, লিংক বোঝান। বিল্ডিং করা। অন পেজ এসইও আর অফ পেজ এসইও হচ্ছে হলো আপনার ওয়েবসাইটের লিংকটা বিভিন্ন জায়গায় শেয়ার করা, মানে মানুষের কাছে প্রচার করা হচ্ছে হলো অফ সাইট এসইও বা অফ পেজ এসইও। ঠিক আছে, আচ্ছা ইয়াটা রেকর্ডটা অফ করে ফেলেন। অফ করছেন? রামিন ভাই